দেখুন, আপনি আমার কাছে আসবেন না। আপনাকে আমি কখনো বউ হিসেবে মেনে নিতে পারবো না। ফকিন্নির বাচ্চা, আমার সাথে একদম অ্যাটিটিউড দেখাবি না বলে দিলাম। তোকে আমি বলেছিলাম না তোকে আমি বিয়ে করে ছাড়বো? আমি যেটা বলি সেটা করে ছাড়ি, বুঝতে পারছিস তো? এখন নাটক করছিস না। আপনাদের ক্ষমতা আছে, সেজন্য আপনারা যা খুশি তাই করতে পারেন। কিন্তু ক্ষমতার বলে সবকিছু করতে পারলেও কারণ মন জয় করা যায় না, এটা মাথায় রাখবেন আপনারা। বুঝতে পারছিস তো? এখন নাটক করিস না। তোকে বলেছি না আবল তাবল কোনো কথা বলবি না। আজকে আমাদের বাসর রাত, এখানে কোনো সিনক্রেট সৃষ্টি করিস না। আসুন তাহলে পরিচয়টা দিয়ে দেওয়া যাক। মারিয়া হচ্ছে চেয়ারম্যানের একমাত্র বিগড়ে যাওয়ার রাগী মেয়ে। আকাশকে জোরপূর্বকভাবে বিয়ে করেছে, কিন্তু আকাশ এই বিয়েটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। আকাশ সেই গ্রামেরই গরিব পরিবারের একটি ছেলে। সে অনেক মেধাবী একটা স্টুডেন্ট। সে তার পড়াশোনায় অনেক মনোযোগী। মারিয়া তাকে পছন্দ করে ফেলেছিল, কিন্তু আকাশ সেই সম্পর্ক করতে রাজি হচ্ছিল না। সেজন্য প্রতিশোধ নেওয়ার জন্য আকাশকে জোরপূর্বকভাবে বিয়ে করে মারিয়া। দেখুন, আপনি কিন্তু আমার সঙ্গে এরকম করতে পারেন না। ক্ষমতা দিয়ে কি কারোর মন জয় করা যায় বলুন? আপনাকে আমি স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। আপনি আমার থেকে দূরে থাকুন, সেটাই ভালো হবে। তুই হচ্ছিস আমার বিয়ে করা হাজবেন্ড, তোর থেকে আমি দূরে থাকবো মানে? আমি তোর থেকে আদর নিতে চাই, তোর কাছে ভালোবাসা চাই। এমনি এমনি তোকে বিয়ে করেছে নাকি? তোর মতো এত সুন্দর বোকা ছেলে আমি আর কোথাও পেতাম না। দেখুন, আপনি আমার কাছে আসবেন না। আপনি অনেক সুন্দরী একটা মেয়ে। আপনি আমার থেকে বয়সে 9 বছরের বড় হবেন। আপনার মতো একটা সিনিয়র মেয়েকে আমি কিভাবে বউ হিসেবে মেনে নেব বলেন? আপনি যথেষ্ট পরিমাণ সুন্দরী একজন মেয়ে। আপনাকে যে কেউ দেখে পছন্দ করে ফেলবে। কিন্তু আপনি আমাকে এভাবে জোর করে বিয়ে করলেন কেন বলুন? আমি গরিব ঘরের সন্তান, সেটা তো আপনি জানতেন। তাহলে এই সুন্দরী মেয়েকে দেখে কি তোর কোনো লোভ লাগে না নাকি? আমার কাছে আয়, আমাকে ভালোবাসা দে। তুই গরিব হয়েছিস তাতে কি হয়েছে? ভালোবাসা দিদিকে টাকা পয়সা লাগে নাকি? তুই আমাকে শুধু আদর আর ভালোবাসা দে, তাহলেই হবে। আমার আর কিছুই চাই না। মারিয়া ধীরে ধীরে আকাশের দিকে এগোতে লাগলো। মারিয়া যতই আকাশের দিকে এগিয়ে যায়, আকাশ ততই পিছিয়ে যায়। এরকম চলতে থাকলো। এক পর্যায়ে আকাশ সরতে সরতে বিছানা থেকেই ফ্লোরে পড়ে গেল। এটা দেখে মারিয়ার হাসিকে দেখে। মারিয়া মন খুলে হাসতে শুরু করলো। মারিয়ার মুখে হাসি দেখে আকাশ তার চোখের পলক ফেলতে পারতেছিল না। সে এক পলকে মারিয়ার দিকে তাকিয়ে আছে। তার এই সুন্দর চেহারাটার মধ্যে এত সুন্দর হাসি ফুটে উঠেছে, দেখার মতো লাগছে। আকাশ শুধু তাকিয়ে দেখছে। হঠাৎ আকাশের কোমরের মধ্যে ব্যথা ওঠে। অমনি আকাশ বলে ওঠে, ও মা গো, মরে গেলাম। আমার মাথাটা মনে হয় শেষ হয়ে গেল। আমাকে আপনি মেরেই ছাড়বেন দেখতেছি। আপনি আমার সঙ্গে এরকম কেন করতেছেন? আমি পড়ে গেছি আর আপনি এরকমভাবে হাসতেছেন। তোকে এরকম ভাবে পিছিয়ে যেতে বলেছে কে? তোকে আমি আমার কাছে আসার জন্য বলতেছি, আর তুই পেছাতে পেছাতে বিছানা থেকে পড়ে গেছিস। এখানে আমার দোষ কি? কথা বলেই মারিয়া আকাশের হাতে টান দিয়ে আবার বিছানার উপর নিয়ে আসে তাকে। তাকে নিয়ে সরাসরি খাটের মাঝখানে শুয়ে দেয়। তার শরীরের উপর উঠে পড়ল। উঠে আকাশে শার্ট খুলতে লাগলো। আকাশ অনেক চেষ্টা করছিল বাধা দেওয়ার। যখন আকাশ বাধা দিতে শুরু করে, তখনই মারিয়া রেগে গিয়ে আকাশকে টান দিয়ে তার শার্ট ছিঁড়ে ফেলে। এটা আপনি কি করলেন? আমার শার্টটা ছিঁড়ে ফেললেন কেন? শার্ট ছিঁড়েছি তো কি হয়েছে? তোকে এরকম শার্ট আমি 20টা কিনে দেবো, সমস্যা নেই। কিন্তু এখন তুই আমার কাছে আয়, আজকে আমাদের বাসর রাত। কিছু বুঝিস না নাকি? কেন যে তোর মতো বাচ্চা একটা ছেলেকে বিয়ে করতে গেলাম? আমার জীবনটাই শেষ হয়ে যাবে মনে হচ্ছে তোকে বোঝাতে বোঝাতে। আমি মোটেও বাচ্চা নই। আমার বয়স 17+। ওরে আমার জামাই রে, আমার বয়স কত জানিস? আমার বয়স 26। তাহলে তোর থেকে কয় বছরের বড় হলাম হিসেব কর তুই। আমি মেয়ে হয়ে তোকে রোম্যান্স করার জন্য ডাকতেছি, আর তুই ছেলে হয়ে শুধু পিছনের দিকে যাচ্ছিস। দেখুন, আমি এগুলো করতে চাচ্ছি না। আপনার মতো বুড়ি একটা মেয়েকে আমি আমার বউ হিসেবে মেনে নিতে পারবো না, বুঝতে পেরেছেন আপনি? আমি বুড়ি? একটু আগেই না আমার প্রশংসা করলি, এখন আবার বুড়ি বলতেছিস? আর তুই তো শুধু আমার মুখটাই দেখেছিস, আর কিছু কি দেখেছিস যে আমাকে তোর বুড়ি মনে হলো? সেজন্যই তো তোকে কাছে আসতে বলতেছি। আমাকে আদর করলে তুই বুঝতে পারবি আমি কি। একথা বলে মারিয়া আকাশকে জড়িয়ে ধরে তার দুটি নরম ঠোঁট আকাশের ঠোঁটের সঙ্গে লাগিয়ে লিপ কিস করতে শুরু করলো।
আকাশের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু আকাশটা যেন একটু একটু ফিল হচ্ছিল। সে আর নিজেকে ধরে রাখতে না পেরে মারিয়াকে শক্ত করে ধরে লিপ কিস করতে শুরু করলো। লিপ কিস করতে করতে তারা অন্য একটা জগতে হারিয়ে যায়। রোম্যান্স করতে করতে আকাশ কখন যেন ভুলে যায় যে সেই বিয়েটা মানে না। মারিয়া আকাশের কাছে নিজেকে উজাড় করে দেয়। আকাশ ও মারিয়াকে মনে প্রাণ ভরে ভালোবাসা দেয়। তারা দুজনে অনেক মজা পাচ্ছিল। অনেকক্ষণ রোম্যান্স করার পর তাদের কাজ শেষ হয়ে গেলে দুজনেই ঘেমে একাকার হয়ে যায়। এটা আমি কি করলাম? আমি তো তাকে এখনো স্ত্রী হিসেবে মেনে নিতে পারিনি, তাহলে তার সঙ্গে এরকম কাজ আমি কিভাবে করলাম? আমি কি পাগল হয়ে গেছিলাম নাকি যে নিজেকে ঠিক রাখতে পারলাম না? তোকে তো আমি বাচ্চা ছেলে মনে করেছিলাম, কিন্তু তুই তো আমার জান বের করে দিয়েছিলি। তোকে তো আমি বাচ্চা ছেলে ভেবে ভুল করেছিলাম। তুই তো দেখতেছি অনেক বড় একটা খেলোয়াড়। কি বলতেছেন? খেলোয়াড় মানে? আপনি আমাকে লিপ কিস করার পর আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, তাই ভুলবশত এই কাজ করে ফেলেছি। দেখুন, আপনি এগুলো ভুলে যান। ভুলবশত হয়ে গেছে, আমি ইচ্ছাকৃতভাবে করিনি। ইচ্ছাকৃতভাবে করিস আর ভুলবশত হবে। আমার অনেক ভালো লেগেছে, দেখতেছিস না ঘেমে গা ভিজে গেছে। তুই তো অনেক ভেঙে গেছিস, উপরে ফ্যান চলতেছে, তারপরেও দুজনে এইরকম ভাবে থেমে গেছি। তাহলে ভাব কত পরিশ্রম করেছিস তুই। এখন কিন্তু আপনি আমাকে লজ্জায় ফেলে দিচ্ছেন। আমার সঙ্গে ভালো কথা বলবেন না, আমার অনেক লজ্জা করে। ওরে আমার লজ্জাওয়ালা, যখন লজ্জার কাজ করতেছিল তখন তো লজ্জা করেনি, আর এখন বলতেছে লজ্জা করতেছে। তোর এখন অনেক লজ্জা লাগতেছে না? মারিয়া আকাশকে খোঁচা মেরে কথা বলছিল। আকাশ লজ্জায় মাথাটা উপরের দিকে তুলতে পারছিল না। আকাশ শুধু নিজেকে দোষারোপ করতেছিল, কেন সে এই কাজ করে ফেলল। আচ্ছা, এখন এসব বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। আমার অনেক ঘুম পাচ্ছে, আমি কোথায় ঘুমাবো? আমাকে একটা বালিশ দিন, আমি নিচে ঘুমাই। তুই কি পাগল? এত সুন্দর বিছানা থাকতে তুই ফ্লোরে কেন ঘুমাবি? তুই আমার সঙ্গে ঘুমা। না, আমি আপনার সাথে ঘুমাতে পারবো না। আমাকে একটা বালিশ দেন, আমি নিচে গিয়ে ঘুমাবো। তোকে বললাম না আমার সঙ্গে উপরে ঘুমা। তুই আমার হাজবেন্ড, আমি তোর ওয়াইফ। এখানে লজ্জার কি আছে? দেখ, আমাকে রাগাস না, পরিণতি কিন্তু ভালো হবে না। মারিয়ার কথা তোয়াক্কা না করে আকাশ বালিশ নিয়ে ফ্লোরে শুতে যাবে, হঠাৎ মারিয়া গিয়ে আকাশকে উপরে তুলে নিয়ে বিছানার উপর ফেলে দেয়। আকাশ তো হতভম্ব হয়ে যায়। আকাশ ভাবতে শুরু করলো একটা মেয়ে মানুষের শরীরে এত শক্তি কিভাবে আসে। তারপরে সে ভাবলো যে মারিয়ার বয়স তো 26+, এটা স্বাভাবিক বিষয়। কি ব্যাপার? আপনি আমাকে এভাবে উপরে নিয়ে এসে ফেলে দিলেন কেন? আমি নিচে তো ভালো ছিলাম। প্লিজ আমাকে ফ্লোরে ঘুমাতে দিন, আমার এখানে ঘুম আসবে না। আর একটা কথা যদি বলিস তাহলে তোর অবস্থা খারাপ করে ফেলবো। চুপচাপ এখানে ঘুমিয়ে পড়, আর কোনো কথা বলিস না। আমার কিন্তু শরীর ব্যথা হয়ে গেছে, আমি এখন ঘুমাবো। যদি তোকে দেখেছি নিচে ঘুমাতে তাহলে কিন্তু তোর খবর আছে, বলে দিলাম। চুপচাপ ঘুমিয়ে পড়। মারিয়ার কথা শুনে আকাশ ভয় পেয়ে যায়। আকাশ আর কোনো কথা না বলে মারিয়ার পাশেই এক কম্বলের নিচে ঘুমিয়ে যায়। সকাল হতেই আকাশের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে দেখে মারিয়া তার পাশে নেই। সে আশেপাশে দেখতে শুরু করলো, কিন্তু কোথাও সে মারিয়াকে দেখতে পাচ্ছে না। হঠাৎ দেখে মারিয়া একটা ছোট্ট টি শার্ট আর একটা হাফ প্যান্ট পরে ওয়াশরুম থেকে মাথায় ভেজা চুল নিয়ে বের হচ্ছে। এটা দেখে সে আরো লজ্জায় পড়ে যায়। কি ব্যাপার, আমার দিকে এরকম ভাবে তাকিয়ে আছিস কেন? কই না তো, আমি আপনাকে খুঁজতেছিলাম। তাই নাকি? কি জন্য আমাকে খুঁজতেছিলি? এমনি আর কি, ভাবলাম যে ঘুম থেকে উঠে কোথায় গেছেন আপনি, সেজন্য আর কি। সবকিছু তো বুঝতে পারলাম, কিন্তু আমার দিকে এরকম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছিস কেন? আমাকে দেখে কি চোখ সরাতে পারতেছিস না নাকি? না মানে আপনি এরকম টি শার্ট হাফ প্যান্ট পরেছেন, সেজন্য আমার বিষয়টা কেমন জানি লাগতেছে। কেন? এখানে খারাপ লাগার কি আছে? আমি কি হাফ প্যান্ট টি শার্ট পরতে পারি না নাকি? আকাশের এই বিষয়টা একদমই ভালো লাগেনি যে মারিয়া হাফ প্যান্ট টি শার্ট পরেছে, কিন্তু মারিয়া কম না। মারিয়ার পোশাক নিয়ে কেউ কথা বলার সাহস কখনো করেনি। সেই সাহসটা আজকে আকাশ করলো, কিন্তু আকাশ মারিয়াকে বেশি কথা বলার সাহস আর করতে পারল না। না, এখানে সমস্যার কি আছে? আপনার স্বাধীনতা, আপনি যা খুশি করবেন এখানে, আমি আর কি বলবো বলেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। তা তুই কলেজে যাবি না? তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নে। ও হ্যাঁ,
আমার তো মাথা থেকে বেরিয়ে গেছিল। আমার তো আজকে কলেজে যেতে হবে, আর আজকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আকাশ আর বেশি কথা না বলে মারিয়াকে পাশ কাটিয়ে গোসল দিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে কলেজের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছিল। তুই তাহলে কলেজে যা, আর আমি একটু পর বের হব। তোকে ফোন দিলে চলে আসিস, দুজন আজকে একসাথে ঘুরবো। আবার কলেজ তো আজকে একটু ইম্পর্টেন্ট কাজ আছে, তারপরও আমি চেষ্টা করব, যদি সময় হয় তাহলে ঘুরতে যাব। ওসব সময়ের কথা আমাকে শুনিয়ে কোনো লাভ নেই। আমি তোকে বলেছি ঘুরতে যাব মানে যাব। তুই যদি না আসিস তাহলে তোকে আমি কলেজ থেকে ধরে নিয়ে আসবো কিন্তু। না, আপনার যেতে হবে না, সময় হলে আমি চলে আসব। আমি তাহলে এখন কলেজে গেলাম। আকাশ মারিয়ার সঙ্গে আর তর্ক না করে সরাসরি কলেজের জন্য বেরিয়ে গেল। সে কলেজে যাচ্ছিল আর ভাবছিল তার জীবনে এত বড় একটা ধাক্কা না লাগলেও পারত। তার জীবনটা যে এরকম এলোমেলো হয়ে যাবে সেটা কল্পনাও করতে পারেনি। গরিব ঘরের সন্তান সে, এবং তার মনের মধ্যে কোনো লোভ লালসা নেই। সে নিতান্তই সাধারণভাবে জীবনযাপন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এগুলো ভাবতে ভাবতে কখন যে সে কলেজে চলে এসেছে সে নিজেও বুঝতে পারেনি। কলেজে আসার পরে তার বান্ধবী তাকে জিজ্ঞেস করলো, কি রে আকাশ, তুই কালকে কলেজে আসলি না কেন? তোকে স্যার কাল খুঁজছিল। তুই হচ্ছিস স্যারের প্রিয় স্টুডেন্ট। তুই যদি কলেজে অ্যাবসেন্ট থাকিস তাহলে তোকে তো সবাই অনেক মিস করবে। দেখ, মজা নিস না, আমি অনেক ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি। আমার এখন এরকম মজা ভালো লাগতেছে না। দয়া করে তোর আমার সঙ্গে এই ইয়ার্কি করা বন্ধ কর। কি ব্যাপার আকাশ, কি হয়েছে তোর দোস্ত? তুই তো কখনো এরকম রেগে যাস না, আজকে হঠাৎ এভাবে রেগে গেলি কেন? কোনো সমস্যা হয়েছে নাকি তোর? আকাশ বলতে যাবে তার মুখের সামনে কথা চলে আসার পরও সে কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। সে সবার কাছে তার বিয়ের বিষয়টা এড়িয়ে গেল। তার বন্ধু বান্ধবী, কলেজের স্যার কেউ তার বিয়ের বিষয়ে কিছুই জানে না। সে কাউকে বলতে চাচ্ছিল না এই বিষয়ে। না রে দোস্ত, কিছুই হয়নি, সত্যি বলতেছি। আমি কি তোদের কখনো মিথ্যা কথা বলি বল? এমনিতেই শরীরটা ভালো নেই, তাই হয়তো তোদের এরকম মনে হচ্ছে। আমার আসলে কিছু হয়নি, তারা শুধু শুধু আমাকে নিয়ে প্যারা নিচ্ছিস। তুই এরকম আমতা আমতা করছিস কেন? আমার মনে হচ্ছে তুই আমাদের থেকে কিছু একটা লুকোচ্ছিস। দেখ কি হয়েছে সত্যি করে বল, আমরা সবাই মিলে তোকে সাহায্য করার চেষ্টা করব। তুই আমাদের বিষয়টা খুলে বল। আরে কিছুই হয়নি, চল তো ক্লাসে যাই। আমার কালকের অ্যাসাইনমেন্ট, আজকের অ্যাসাইনমেন্ট দুইটাই জমা দিতে হবে। ক্লাস থেকে বের হয়ে পরে কথা বলতেছি। আকাশের বন্ধু বান্ধবীদের বুঝতে বাকি রইল না যে আকাশ কোনো না কোনো প্রবলেমে আছে, কিন্তু সে তাদেরকে এই প্রবলেমের ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিল না। সেটা তারা বুঝে গেছে। তারা সবাই ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে সবাই অ্যাসাইনমেন্ট জমা দিয়ে ক্লাস শেষ করে ক্লাসের করিডোরে এসে সবাই একসাথে আড্ডা দিচ্ছিল। দোস্ত ঈশান, তুই কি কিছু জানিস আকাশের কি হয়েছে? ওর আজকে মন খারাপ, কথা বলতেছে না ঠিকঠাক, মনে হচ্ছে কোনো প্রবলেমে পড়েছে। কি বলিস? আমি তো কিছুই জানি না। আরো হঠাৎ ওর কি হয়েছে? ও আমার বেস্ট ফ্রেন্ড, আমার কাছে তো কখনো কিছু লুকায় না, আমাকে সবকিছু খুলে। কিরে আকাশ, কি হয়েছে? তোর দোস্ত মাসে এগুলো কি বলতেছে? সত্যি করে বলতো, তুই কি আসলেই কোনো প্রবলেমে আছিস? আরে না, আমি কোনো প্রবলেমে নাই। মাইশা শুধু শুধু এই বিষয়গুলো নিয়ে প্যারা দিচ্ছে। আমার আজকে শরীরটা তেমন একটা ভালো নেই, সেজন্য আমাকে এমন দেখাচ্ছে। আমি আসলে কোনো বেড়ার মধ্যেই নেই। আমি তো সবসময় বিন্দাস থাকার চেষ্টা করি। সবাইকে সে মিথ্যা বলেও ঈশানের সামনে এসে ধরা পড়ে যায়, কারণ ঈশান আকাশকে অনেক বছর ধরে চেনে। তার ছোট থেকে একসাথে পড়াশোনা করে, কিন্তু ঈশান বুঝতে পেরেও তখন সে বিষয়টা নিয়ে যায়। তখন তাদের আশেপাশে অনেক মানুষ ছিল, সেজন্য ঈশান আকাশকে চাপ দিয়ে কোনো কিছু জিজ্ঞেস করে না। তারা কলেজের বারান্দায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। সবাই এমতাবস্থায় কলেজের স্যার ম্যাডাম পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ স্যার জিজ্ঞেস করে উঠল, কি ব্যাপার আকাশ, কালকে কলেজে আসোনি কেন? তুমি তো কখন অ্যাবসেন্ট করো আর না কালকের অ্যাসাইনমেন্টটা কি জমা দিয়েছো? জি স্যার, আমি সবগুলো অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি। কালকে একটু কাজে ব্যস্ত ছিলাম তো সেজন্য কলেজে আসতে পারিনি। অনেক গুরুত্বপূর্ণ একটা কাজে আটকে ছিলাম। কি ব্যাপার, কোনো সমস্যা? তোমার মুখটা এরকম শুকনো শুকনো লাগতেছে কেন? না স্যার, তেমন কিছুই না।
আসলে শরীরটা একটু খারাপ তো, তারপরও কালকে রাতে ঘুমাতে পারিনি ভালোভাবে, সেজন্য ভালো লাগতেছে না। ও আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, থাকো তাহলে। আর কলেজে এখন অ্যাবসেন্ট কইরো না, সামনে কিন্তু পরীক্ষা। আকাশকে তার স্যার কথাগুলো শেষ করে যেতে বলবে, এর মধ্যে হঠাৎ কোথা থেকে মারিয়া এসে আকাশকে ধাক্কা দিয়ে বলে উঠল, কি ব্যাপার, আমার ফোন রিসিভ করতেছিস না কেন? কি সমস্যা তোর? তোকে বললাম না ঘুরতে যাব? আপনি আমার কলেজে চলে এসেছেন কেন? আপনাকে তো আমি বললাম আমার কলেজ শেষ করে বের হয়ে আপনাকে ফোন দিব আমি। তোকে আমি সে কখন থেকে ফোন দিতেছি, তুই ফোনটা রিসিভ করছিস না কেন? ফোন রিসিভ করলে কি আমি তোর কলেজে আসতাম নাকি? ফোন দিয়ে তোকে পাচ্ছি না, এখানে এসে দেখি তুই মেয়েদের সাথে আড্ডা দিচ্ছিস। তোর হাত পা কিন্তু একদম ভেঙে ফেলবো আমার সঙ্গে যদি বেইমানি করিস। আকাশের আশেপাশে তার বন্ধু বান্ধব বান্ধবী স্যার ম্যাডাম সবাই অবাক হয়ে যায়। তারা মারিয়াকে চেনে ফেলে, এটা তো চেয়ারম্যানের মেয়ে, আর আকাশের সঙ্গে এসে এমন ব্যবহার করছে কেন? মনে হচ্ছে আকাশের অনেক কাছের কেউ। আকাশের বা কেন তার সঙ্গে এত ভদ্রভাবে কথা বলছে? সবাই বিষয়টা নিয়ে অনেক কনফিউজড। কি ব্যাপার আকাশ, এই মেয়েটা তোমাকে সেভাবে ধাক্কা দিয়ে কথা বলতেছে কেন? ম্যাডাম, আমি আপনাদের পরে বিষয়টা বুঝিয়ে বলবো, এখন আমার একটু বাইরে যেতে হবে, কাজ আছে একটু। কি ব্যাপার, এখনো তুই আমাদের বিয়ের কথা কাউকে বলিসনি নাকি? এখানে দেখতেছি কেউ জানে না যে আমি তোর ওয়াইফ। আমাকে ওয়াইফ বলে পরিচয় করিয়ে দিতে কি তোর লজ্জা লাগে নাকি? মারিয়ার মুখে সে কথা শুনে সবার মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ল। তারা বুঝতে পারছিল না ঘটনা কি হচ্ছে। মারিয়া নিজেকে ওয়াইফ বলে পরিচয় দেওয়ার পরে আকাশের বন্ধু বান্ধবী স্যার ম্যাডাম সবাই অবাক হয়ে যায়। তারা কিছুই বুঝতে পারছিল না কি হচ্ছে এখানে। ওয়াইফ মানে? আকাশ কি বলতেছে এই মেয়ে? এই মেয়েকে দেখে তো মনে হচ্ছে তোমার থেকে কমসে কম 8-9 বছরের বড় হবে। এত বড় সিনিয়র একটা মেয়ে তোমাকে হাজবেন্ড বলতেছে মানে? ম্যাডাম, আমি আপনাদের সব কিছু পরে বুঝিয়ে বলবো, এখন আমার যেতে হবে। কি ব্যাপার আকাশ, মারিয়া আপু এগুলো কি বলতেছে? তুই কি আমাদের থেকে কিছু লুকাচ্ছিস নাকি সত্যি করে বলতো? দোস্ত, এত প্রেশার কিন্তু নিতে পারতেছি না, সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এখানে। সব কিছু একটু খুলে বলবি? এত খুলে বলার কি আছে? আমি আকাশের ওয়াইফ, এটাই সত্যি কথা, এমনকি 100% পিওর সত্যি কথা। আসলে স্যার ম্যাডাম ঈশান, আমি আসলে ওনাকে বিয়ে করতে চাইনি, জোরপূর্বক আপনি আমাকে বিয়ে করেছেন। আমার কিছু করার ছিল না, কারণ ওনার বাবা চেয়ারম্যান, ওরা অনেক শক্তিশালী মানুষ। আমি ওনাদের সাথে কিভাবে বেড়ে উঠবো বলো? তাই বলে তুমি তোমার থেকে বয়সে 8-9 বছরের বড় সিনিয়র একটা মেয়েকে বিয়ে করবে? এটা কোনো কথা? তোমার বয়স তো অনেক কম, তুমি মাত্র কলেজে পড়াশোনা করতেছো। এরকম কিছু যে হবে সেটা আমি ভাবতেও পারিনি আকাশ। তুমি এত বড় একটা কাণ্ড করে বসে আছো, অথচ আমাদের কাছ থেকে বিষয়টা সম্পূর্ণ লুকিয়ে গেছো। এত সিনিয়র একটা মেয়েকে তুমি কেন বিয়ে করলে? আর উনি জোর করেছে তো কি হয়েছে? তুমি পালিয়ে যেতে? তোমার তো অভিভাবক আছে, বাবা মা আছে, তাদেরকে ডেকে নিয়ে আসতে। স্যার ম্যাডাম, যা হবার তা তো হয়ে গেছে, এটা নিয়ে আর বেশি কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আপনারা থাকুন, আপনাদেরকে আমি ভালোভাবে পরে বুঝিয়ে বলবো। এই কথা বলেই আকাশ কলেজের আসল ফটো থেকে বাহিরে বের হতে লাগলো। পিছনে থেকে তার বন্ধু আর বান্ধবী তাকে ডাকতে শুরু করলো। সে আর কোনো দিকেই তাকাচ্ছিল না, সে শুধু সামনের দিকে যাচ্ছিল। তার চোখে মুখে হতাশা ফুটে উঠছিল। কিন্তু হঠাৎ মারিয়া তাকে টান দিয়ে দাঁড় করিয়ে দেয়। কি ব্যাপার আকাশ, তুই আমাকে তোর বন্ধু বান্ধব স্যার ম্যাডামের সঙ্গে ভালোভাবে পরিচয় করিয়ে দিলি না কেন? আমাকে কি তোর ওয়াইফ হিসাবে মানতে কষ্ট হয়? আপনি ভুল বুঝতেছেন, এরকম কিছুই না। আমি আসলে এখন চাচ্ছিলাম না যে কলেজের সবাই জানুক আমি আপনাকে বিয়ে করেছি। সবাই আমাকে লোভী ভাববে যে আমি টাকার জন্য চেয়ারম্যানের মেয়েকে বিয়ে করেছি। আমি আমার বাবার একমাত্র মেয়ে, আমার বাবার সকল অর্থ সম্পদ সব তো তুই পাবি। সমস্যা কি? তারা যদি এগুলো ভাবে তাহলে সেটা তাদের সমস্যা। এখানে তুই এত মন খারাপ করতেছিস কেন? মারিয়া আকাশকে অনেক বকাবকি করছিল কেন সে তার বন্ধু বান্ধব স্যার ম্যাডামের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিল না। এদিকে আকাশের বন্ধু আর বান্ধবী তাদের পাশে এসে দাঁড়ালো। আকাশকে বলে উঠল মারিয়া, কি ব্যাপার আকাশ,
আমাকে তোর বন্ধু বান্ধবদের সঙ্গে পরিচয় করিয়ে দে। কি আর পরিচয় দেব বলেন? সব পরিচয় তো আপনি দিয়ে দিলেন। আমার বলার বাকি আছে নাকি কিছু এখনো? দোস্ত, এরকম ঝগড়া বাদ দে তো, আমাদেরকে পরিচয় করিয়ে দে। আমরা তো এখনো ভালোভাবে চিনিই না। আমাদের এলাকার চেয়ারম্যানের মেয়ে উনি। হয়তোবা আপনাকে এর আগে দেখিসনি। উনি আমাকে পছন্দ করে ফেলেছিল, কিন্তু আমি ওনাকে ভালোবাসি না বলে না করে দেয়। কিন্তু উনি আমাকে বিয়ে করবে, সেজন্য জোর করে আমাকে তুলে নিয়ে গিয়ে কাজী অফিসে বিয়ে করেছে। বলিস কি? এত কিছু হয়ে গেছে অথচ আমাকে কিছুই জানালি না। একটু তো বললেও পারতি, আমি তোর জন্য মালা কিনে নিয়ে যেতাম। চুপ থাকতো বন্ধু, এরকম সময় এমন কথা বলিস না তুই। এখন উনি তো আমার ওয়াইফ হয়ে গেছে, তাই আর আগের বিষয়গুলো মনে করতে চাই না। আকাশ তার বন্ধু আর বান্ধবীর সঙ্গে তাকে ওয়াইফ পরিচয় করিয়ে দিতে শুরু করলো। আকাশ সবকিছু খুলে বলল। তখন কিভাবে তাদের বিয়েটা হয়েছে এটা শোনার পরে তো ঈশান আর মাইশা চমকে উঠল, কিন্তু সেই বিষয়ে আর কোনো কথা না বলে আকাশের ওয়াইফকে ভাবি ডাকতে শুরু করলো সবাই। ঈশানের মুখে ভাবি ডাক শুনে মাইশা অনেক খুশি হয়ে গেল। আপনাকে ভাবি বলে ডাকলাম, রাগ করলে না তো আবার? আরে তুমি হলে আমার দেবর, তুমি আমাকে ভাবি বলবে না তো কি বলবে? আমি কেন রাগ করব বলো? আমার তো অনেক আনন্দ লাগতেছে ভাবি ডাক শুনে। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো ভালোই হলো। যাক, একটা ভাবি তো পাওয়া গেল। আর এই যে ওর নাম হচ্ছে মাইশা, আমরা একই ক্লাসে পড়াশোনা করি, ও আমাদের বান্ধবী। মাইশা, কেমন আছো তুমি? আমাকে দেখে কি তুমি চমকে গেছো নাকি? আমাকে দেখার পরে তো ঠিকমতো কথাই বলতেছো না। না, আসলে চমকায়নি, কিন্তু অবাক হচ্ছে যে আপনার মতো এত সিনিয়র একটা মেয়ে কিভাবে আকাশকে বিয়ে করলো। তার থেকে বড় কথা হচ্ছে আকাশ তো মধ্যবিত্ত পরিবারের সন্তান। বাবা মা বা আপনার পরিবার কিভাবে এই বিয়ে মেনে নিল সেটা আমি বুঝতে পারছি না। আব্বু আম্মু অবশ্য একটু রাগ করেছে, তবে সেটা তো আমার কিছু যায় আসে না। আর আব্বু আম্মু আমার নেওয়া সিদ্ধান্তগুলোকে কখনোই চেঞ্জ করতে পারে না। তারা এখনো আকাশকে জামাই হিসেবে মেনে নিতে পারেনি। আকাশের সঙ্গে এখনো ভালোভাবে কথা বলে না। আমার পরিবার, তাতে আমার কোনো কিছু যায় আসে না। ও আচ্ছা, তাহলে তো ব্যাড নিউজ। তবে যাই হোক, আপনাদেরকে অভিনন্দন। আর একটা কথা না বললেই নয়, আকাশ কিন্তু অনেক সহজ সরল একটা ছেলে। ওকে কখনো কষ্ট দিবেন না, আর ওর পড়াশোনাটা বন্ধ করিয়েন না। না না, আমি ওর পড়াশোনা বন্ধ করব কেন? পড়াশোনা করো, সমস্যা কি? ওর যত টাকা লাগে, যত কিছু লাগে সব আমি দিব, সমস্যা নেই। এটা নিয়ে তোমরা কোনো টেনশন করো না। আচ্ছা তোমরা তাহলে থাকো, আমরা আবার একটু ঘুরতে যাব। তোমাদের সঙ্গে দেখা হয়ে কথা বলে অনেক ভালো লাগলো। তোমাদের সঙ্গে আমার সামনে দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাবি, দেখে শুনে যাইয়েন, আর আমার বন্ধুকে একটু দেখে রাখেন। হ্যাঁ ভাবি, আমারও মাইশার মতো একই কথা। আমার বন্ধুকে একটু দেখে শুনে আদর যত্ন দিয়ে রাখেন। মারিয়া আকাশের বন্ধু বান্ধবের কথা শুনে মুচকি হাসে। আকাশের হাত ধরে নিয়ে হাঁটতে শুরু করলো। আকাশ এখনও মারিয়াকে নিজের ওয়াইফ হিসেবে মেনে নিতে পারছে না। তার শুধু রাতের কথা মনে হচ্ছে। রাতে কেন যে সে নিজেকে আটকাতে পারল না, একটু নিজের উপর কন্ট্রোল করতে পারল না। কিন্তু এখন সবকিছু ভুলে মারিয়ার সঙ্গে ঘুরতে চলে গেল। পুরো কলেজের সবাই তাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখছিল আর অবাক হচ্ছিল এত জুনিয়র একটা ছেলেকে এরকম সিনিয়র একটা মেয়ে কিভাবে বিয়ে করলো। দেখতে দেখতেই আকাশের মারিয়া কলেজের গেট থেকে বের হয়ে গেল। তার একটা রিক্সা নিয়ে তাদের গন্তব্যে চলে গেল। আচ্ছা আমরা একটা জায়গায় ঘুরতে এসেছি। এখানে এসে যদি তুই এরকম গোমরা মুখ করে বসে থাকিস তাহলে কি ভালো লাগে বল? কই আম্মু, গোমরা করে বসে আছি? আপনি শুধু শুধু এগুলো বলতেছেন। আমি তো হাসি খুশি আছি। আকাশের মুখ দেখে মনে হচ্ছে সে এখনো মারিয়াকে বউ হিসেবে মেনে নিতে পারছে না। কিন্তু মারিয়াও ছেড়ে দেওয়ার মেয়ে নয়। সে যেভাবেই হোক আকাশের মন জয় করে ছাড়বে। আচ্ছা যদি তোর আমাকে একদমই সহ্য না হয় তাহলে কি একটা কাজ করি, তোকে আমি মুক্ত করে দেই। মুক্ত করে দিলেই যদি খুশি নাকি? আকাশ কথাটা শোনার পরপরই তার মুখটা যেন মলিন হয়ে গেল। সে বুঝতে পারছিল না মারিয়াকে তার এখন কি বলা উচিত। দেখুন, দয়া করে আপনি এরকম কোনো কথা ভাববেন না। কে বলেছে আপনাকে আমি বউ হিসেবে মেনে নেইনি? অবশ্যই মেনে নিয়েছি। কিন্তু সেটা তো তোকে দেখে মনে হয় না। তোর মুখ দেখলে মনে হচ্ছে তুই এখন আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারিসনি। এটা আমার ভুল ধারণা। যদি আপনাকে আমি বউ হিসেবে মেনে না নিতাম তাহলে আপনার সঙ্গে আমি এখানে ঘুরতে আসতাম না।
রাতে আপনার সঙ্গে রোম্যান্স করতাম না, আপনাকে আমি একটু একটু করে ভালোবাসতে শুরু করেছি। আমার মনে আপনার জন্য একটু একটু করে জায়গা তৈরি হচ্ছে। আকাশের মুখ থেকে এসব কথাগুলো শোনার পরে মারিয়ার মনে যেন আনন্দের ঝড় বয়ে যাচ্ছে। মারিয়ার মুখটা হাসিতে পুরো ভরে গেছে। বলতেছিস আবার আমাকে খুশি করার জন্য এই কথাগুলো বলতেছিস না তো? কেন আপনাকে মিথ্যা কথা বলবো? শুধু শুধু বলেন। অনেকই তো হলো আড্ডা দেওয়া, আর কতক্ষণ এখানে বসে থাকবেন? কিছু খাওয়া দাওয়া করবেন নাকি? তাহলে আমার জন্য বাদাম কিনে নিয়ে বাদাম খেয়ে বাসা থেকে চলে যাব, আর এখানে বেশি দেরি করব না। আকাশ আর মারিয়া একটা জায়গায় বসে আড্ডা দিচ্ছিল, তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ করছিল। এটা আবার মারিয়ার চাচা দেখে ফেলে, সেটা আবার গিয়ে মারিয়ার বাবাকে বলে দেয় তারা। এখনো মারিয়ার বিয়েটা মেনে নিতে পারেনি, কারণ এরকম একটা গরিব ঘরের ছেলেকে তারা কোনো সময় তাদের বাড়ির জামাই হিসেবে মেনে নিতে পারবে না। দেখছেন নাকি ভাইজান, কেমন বেহায় একটা মেয়ে বাবা চাচার সম্মান মাটিতে মিশিয়ে দেয়, ওই ফকিন্নির সাথে বাদাম খাচ্ছে। কি বলবো বল মারিয়া, অনেক যদি একটা মেয়ে ওর ছেলের কাছে আমি হার মেনে যাই, ওকে অনেক বুঝে গেছি ওই ছেলেটাকে বিয়ে না করতে, কিন্তু আমার কথা একবারের জন্য শোনেনি। তাহলে আপনি এভাবে কি ওদের বিয়েটা মেনে নেবেন, নাকি আপনি কিছুই করবেন না? আপনি হচ্ছেন এই এলাকার চেয়ারম্যান, আর একটা চেয়ারম্যানের মেয়েকে বিয়ে করলো ফকিন্নি ছেলে। এলাকার মানুষ এটা কিভাবে নিচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন? মারিয়ার বাবা তার ভাইয়ের কথা শুনে ভাবতে শুরু করলো, সে এখন কি করবে, তার কি করা উচিত, কিভাবে এই ছেলের সঙ্গে মারিয়ার সম্পর্কটা ভেঙে দেওয়া যায়। এটা নিয়ে তার ভাইয়ের সঙ্গে কথা বলছিল, কিভাবে ওদের সম্পর্কটা নষ্ট করা যায়। আমার মাথায় এখন একটা উপায় শুধু আসতেছে। কি উপায় ভাইজান, আমাকে বলুন, আমি দেখি উপায়টা কেমন। এখন ওদেরকে আলাদা করার একটাই উপায়, সেটা হচ্ছে মারিয়ার কাছে ওকে খারাপ করে তোলা। ওকে যেভাবেই হোক কোনো একটা দিক থেকে ফাঁসিয়ে দিতে হবে, যাতে মারিয়া বোঝে যে ওর জন্য ওই ছেলে পারফেক্ট না। তরুণ ভাইজান, এটা যদি আমরা করতে পারি তাহলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। তাহলে আমাদের ভাবতে হবে কিভাবে ওই ছেলেকে মারিয়ার সামনে খারাপ উপস্থাপন করা যায়, কিভাবে মারিয়ার সামনে সম্মান নষ্ট করা যায়, সেটা নিয়ে আমাদের প্ল্যান করতে হবে। মারিয়ার বাবা আর চাচা শফিক তাদের সম্পর্ক নষ্ট করার জন্য যেন উঠে পড়ে লেগেছে। যেভাবেই হোক মারিয়ার কাছে আকাশের সম্মান ক্ষুণ্ণ করবে। তার বাবা আর চাচা এটা নিয়ে প্ল্যান করতে শুরু করে। আকাশের মারিয়ার বাসার দিকে যেতে শুরু করলো। বাসায় যাওয়ার পথে আকাশের বন্ধুর সাথে দেখা হয়। তারা তিনজনে একসাথে কথা বলতে বলতে যাচ্ছিল। হঠাৎ যাওয়ার পথে মারিয়ার মামার সঙ্গে দেখা হলো। মারিয়া, তুই তাহলে এই ছেলেটাকে বিয়ে করেছিস? এভাবে সবার সামনে আমাদের সম্মান নষ্ট না করলেও পারতিস। এরকম একটা গরিব ফকিনের বাচ্চাকে তুই কেন বিয়ে করলি? মামা, ভালোভাবে কথা বলো। তুমি কিন্তু ভুলে যাচ্ছ তুমি আমার হাজবেন্ডের ব্যাপারে খারাপ কথা বলতেছো। সবই বুঝতে পারতেছি, তাই বলে তুই এরকম একটা গরিব ছেলেকে বিয়ে করবি? এই পৃথিবীতে কি ছেলের এতটাই অভাব পড়ে গিয়েছিল বল আমাকে? দেখো মামা, সবকিছুই ঠিক আছে, কিন্তু আমি ওকে ভালোবাসি, ওকে মন থেকে পছন্দ করি। আমার মনে হয়েছে ও আমার জন্য পারফেক্ট, তাই আমি ওকে বিয়ে করেছি। আমি তোমাদের কথা শুনতে বাধ্য নই। তুমি এরকম একটা ফকিনের বাচ্চার জন্য আমার সঙ্গে তর্ক করতেছো? তুমি আমাকে অপমান করতেছো এই গরিবদের সামনে? আকাশ মারিয়ার মামার সেই তিতা কথাগুলো শোনার পরও কোনো রিয়াক্ট করছিল না। আকাশের চোখে যেন পানি টলমল করছিল তখন, কিন্তু সে কিছুই বলছিল না, নিজেকে আটকে রেখেছে। কিন্তু তার বন্ধু ঈশান আর নিজেকে ধরে রাখতে পারল না, সে বলেই ফেলল, আপনি কাকে ফকিন্নির ছেলে বলতেছেন? ওকে আপনি ভালোভাবে চিনেন? আগে না চিনে আন্দাজে কথা বলবেন না। বন্ধু, তুই কোনো কথা বলিস না, চুপচাপ থাক। তোকে বললাম না কিছু বলিস না। উনি তোর ভাবির মামা, সম্মান করে কথা বল। রাখ তোর সম্মান। উনি তো কিভাবে রাস্তার সামনে অপমান করে কথা বলতেছে, আমি এটা মেনে নিতে পারবো না। তোর আসল পরিচয় কি উনি জানে, নাকি তোকে ফকিন্নি বলতেছে? তো বললাম না কথা বলিস না, চুপ থাক। আর একটা কথা বলবি না বলে দিলাম। আর একবার যদি কথা বলিস তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। ফকিনের বাচ্চাদের আবার ভাব দেখো, এমন ভাব করতেছে মনে হচ্ছে ওর বাবা কোটি কোটি টাকার মালিক। বাবা খায় সামান্য দোকান দিতে
তার ভাব দেখলে শরীর জ্বলে যায়। আকাশের নিজেকে ধরে রাখতে পারলে না। আকাশ অনেক চেষ্টা করলো, কিন্তু তার বাবা নামে খারাপ কথা শুনে সে নিজেকে আর ধরে রাখতে পারলো না। আপনি আমাকে নিয়ে যা খুশি বলেন, আমি কিছু মনে করব না, কিন্তু আপনি আমার বাবাকে নিয়ে কোনো কথা বলবেন না, আমার পরিবারকে নিয়ে আপনি কোনো কথাই বলবেন না, তা না হলে কিন্তু আমি ভুলে যাব আপনি যে মারিয়ার মামা হন। তোর এত বড় সাহস, তুই আমাকে হুমকি দিচ্ছিস? তুই আমাকে চিনিস? তোর কি অবস্থা খারাপ করে ফেলবো। তোকে এতক্ষণ কিছু বলিনি, কারণ আমার ভাগ্নির সামনে দাঁড়িয়ে আছে না বলে তোর অবস্থা খারাপ করে ফেলতাম। আমি তো আপনাকে খারাপ কিছু বলিনি, আমি বললাম আপনি আমার বাবা মাকে নিয়ে কথা বলবেন না, আমার পরিবার নিয়ে কোনো কথা বলবেন না, আপনার আমাকে নিয়ে যা খুশি বলার বলুন, আমি কিছু মনে করব না, কিন্তু আমার পরিবার নিয়ে কোনো কথা বলবেন না। তুই চুপ থাকতো। উনি কে? তুই ওনাকে তো ভয় পাচ্ছিস, তোর পরিচয়টা দিচ্ছিস না কেন? আমার কিন্তু বন্ধু মাথা গরম হয়ে যাচ্ছে। বন্ধু প্লিজ এখানে কোনো সিন ক্রিয়েট করিস না, দেখ উনি মানুষ, ওনার সঙ্গে আমাদের বেয়াদবি করা যাবে না, তাই ওনার সঙ্গে ভালোভাবে কথা বল। আর তোকে বলছি না ওই বিষয়ে কথা বলিস না, চুপ থাকতে একটু। মামা আপনি এখন যান, আপনার সঙ্গে আমি পরে কথা বলবো। আপনাকে সম্মান করি সেজন্য আপনার সঙ্গে তর্ক করলাম না, বলি কি আপনি আমার হাজবেন্ডকে আমার সামনে অপমান করবেন, এটা আমি সহ্য করব না। কথাটা শেষ করেই মারিয়া আকাশের হাত ধরে টেনে নিয়ে চলে যেতে শুরু করলো। এদিকে মারিয়ার মামার মাথায় যেন রক্ত উঠে গেছে। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে আকাশের বন্ধু তখন কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু আকাশটা বারবার তার বন্ধুকে বলতে দিচ্ছিল না। আসলে আকাশের বন্ধু কি বলতে চাচ্ছিল? আচ্ছা আকাশ, আমার একটা কথা আছে তোর সঙ্গে। তোর বন্ধু ঈশান বারবার কি যেন একটা কথা বলতে চাচ্ছিল, কিন্তু তুই ওকে বারবার থামানোর চেষ্টা করতেছিলি, ওকে কথাটা বলতে দিচ্ছিলি না। তোর কি পরিচয় দিতে চেয়েছিল আমাকে একটু বলতো। মারিয়ার মুখে কথাটা শুনে আকাশ স্তব্ধ হয়ে যায়। মারিয়াকে এই প্রশ্নের কি উত্তর দিবে আকাশ কোনোভাবে সেটা বুঝতে পারছিল না। আরে কিছু না, আপনি চলুন, ও কি বলতে কি বলে ফেলেছে উনিও জানে না, আপনি শুধু শুধু ওর কথাগুলো মাথায় নিচ্ছেন কেন? আচ্ছা ঠিক আছে, ওই বিষয়গুলো আর কোনো কথা নেই, নাই বলি, কিন্তু আমার এখন মনে হচ্ছে তোকে আমার তুই বলে সম্বোধন করা উচিত হচ্ছে না। আজকে থেকে তোকে আমি তুমি করে বলবো। তুমি করে বললে কি তোর কোনো সমস্যা হবে? কি বলেন সমস্যা হবে কেন, আপনি বলেন। আচ্ছা যান, ঠিক আছে, আজকে থেকে তোমাকে আমি তুমি করেই ডাকবো। তুমি করে ডাকতে আমার অনেক ভালো লাগে। তাই নাকি? তাহলে আজকে থেকে আমাকে তুমি করে ডাকবেন, আপনার যেটাতে ভালো লাগবে সেটাই করবেন। আপনার একটা কিস করি, আমার অনেক ইচ্ছে করতেছে তোমাকে একটা কিস করতে। কি বলতেছেন এগুলা? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সেটা কি আপনার মাথায় আছে? আর আমার বন্ধু পাশে আছে, ওর সামনে কি করে আমাকে কিস খাবেন? তো কি হয়েছে, আমরা হাজব্যান্ড ওয়াইফ, রাস্তায় আমরা কিস খাবো না কি করব সেটা আমাদের ব্যক্তিগত বিষয়, অন্যের কথাতে আমাদের কোনো কিছু যায় আসে না। তাই বলে রাস্তার উপর আমি যত খুশি বাসায় আমাকে কিস করেন, সমস্যা নেই, কিন্তু এখানে না। আকাশ কথা বলতে বলতে হঠাৎ তার ফোনে রিং বেজে উঠল। ফোন বেজে ওঠার সঙ্গে সঙ্গে সে চমকে উঠল। ফোনটা বের করে দেখে তার মা তাকে ফোন করেছে। ফোনটা রিসিভ করলো আকাশ। কিভাবে? আকাশ কোথায় তুই? এখনই বাসায় আয় তো, তোর সঙ্গে জরুরি কথা আছে। কেন আম্মু, কোনো সমস্যা হয়েছে নাকি? এত ইমার্জেন্সি আসতে বলতেছো যে? তোকে আসতে বলেছি, তুই আয়, বুঝতে পারছিস এমার্জেন্সি, তাহলে এত প্রশ্ন করছিস কেন? একটু তাড়াতাড়ি আয়। আম্মুর কথা শুনে আকাশ অনেক চিন্তার মধ্যে পড়ে গেল। সে ভাবতে শুরু করলো হঠাৎ কি এমন হলো, বাসায় যে এত ইমার্জেন্সি বাসায় যেতে বলছে। তার মনে ভয় হতে শুরু করলো। মারিয়া তাকে কোনোভাবেই বাসায় যেতে দিতে রাজি নয়, কিন্তু অনেক বোঝানোর পর মেয়েটা রাজি হয়। কিন্তু সন্ধ্যার আগেই তাকে বাসায় চলে আসতে আকাশ সেটা রাজি হয়। তাড়াতাড়ি বাসায় চলে যায়। বাসায় ঢুকেই তার মার সঙ্গে দেখা। কি ব্যাপার আম্মু, কি হয়েছে এত ইমার্জেন্সি থেকে নিয়ে আসলে? তোমাকে কত করে বললাম যে চেয়ারম্যানের মেয়ের থেকে দূরে থাকো, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। এখন তোমার বিয়ের কারণে আমরা সবাই সমস্যায় পড়ে যাব। আকাশ তার আম্মুর মুখ থেকে এমন কথা শোনার সঙ্গে সঙ্গেই তার মুখটা মলিন হয়ে গেল। সে একটু একটু বুঝতেছিল বাসায় কিছু একটা হয়েছিল, কিন্তু কি হয়েছিল সেটাই সে জানে না। কি ব্যাপার আম্মু, সত্যি করে বলো তো, বাসায় কিছু হয়েছিল নাকি নাকি আব্বু তোমাকে কিছু বলেছে?
আর আমি তো ওই মেয়েকে বিয়ে করতে চাইনি, ও আমাকে জোর করে বিয়ে করেছে। একটু আগে মারিয়ার চাচা এসেছিল, বাড়িতে এসে আমাদেরকে বলে গেছে যত দ্রুত সম্ভব আকাশকে মারিয়ার সঙ্গে আলাদা হয়ে যেতে, তা না হলে পরিণত অনেক খারাপ হবে, এভাবে হুমকি দিয়ে গেছে। তার আম্মুর মুখ থেকে এরকম কথা শুনে সে তেলে বেগুনে জ্বলে উঠল। তার রক্ত যেন টকবক করছিল। সে সবকিছু সহ্য করতে পারে, কিন্তু তার পরিবারের কেউ হাত বাড়ালে সেটা সে সহ্য করতে পারে না। কি বলতেছো? আমাকে আগে কেন ফোন করলে না তুমি? আমাকে ফোন করলে আমি সঙ্গে সঙ্গে চলে আসতাম। তবে ভালো হয়েছে তুমি ওদের সঙ্গে কোনো তর্কাতর্কি করো নাই। ওরা বেশি একটা ভালো মানুষ না। তারপর আমি বিষয়টা দেখতেছি, তোমরা এই বিষয়টা নিয়ে চিন্তা করো না। আমি থাকতে আমার পরিবারের উপর কোনো প্রভাব আসতে দেব না। আমার তো আমাদের নিয়ে কোনো চিন্তা হয় না, আমার চিন্তা হয় তোমাকে নিয়ে। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি তাকে কি জবাব দিব? আকাশ তারা মোর মুখ থেকে এরকম কথা শোনার পরই আরো বেশি রেগে যায়। আম্মু তোমাকে কতবার বলেছি ওনার কথা আমার সামনে বলবে না, তারপর তুমি বারবার কেন ওনার কথা আমার সামনে বলো? যেটা বাস্তব সেটা বলতেই হবে, তুমি মানো আর না মানো। এটা একটা চিরন্তন সত্য কথা, এটা কিভাবে লুকাবে সমাজের কাছ থেকে? আমি কিছুই বুঝি না। আমি একটা পরিচয় নিয়ে বেঁচে থাকতে চাই। আপনি দয়া করে তার কথায় আমার সামনে বলবেন না। এই কথা বলে আকাশ অনেক রেগে চলে যেতে লাগলো। তখনই তার আম্মু তার হাত টান দিয়ে চেহারার উপর বসানো। দেখ বাবা আকাশ, ওরা কিন্তু অনেক খারাপ মানুষ। ওরা চাইবে তোর ক্ষতি করতে, কারণ ওরা তোকে তাদের বাড়ির জামাই হিসেবে মেনে নিতে পারছে না, তাই তোর ক্ষতি করার চেষ্টা করবে। তাই তুই চোখ কান খোলা রাখবি সব সময়। আম্মু এটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। মারিয়াকে সঙ্গে নিয়ে আসিসনি কেন? মারিয়া আসলে তো ভালো হতো, আমাদের বাড়ি থেকে ঘুরে যেতে পারতো। না আম্মু, ওকে আমি বাসায় আনিনি। যেদিন ওর পরিবার আমাদেরকে মেনে নিবে সেদিন ওকে আমি আমার বাসায় নিয়ে আসব, তার আগে না। আচ্ছা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, কিন্তু একটা কথা মাথায় রেখো, যে কাজই করো ভেবে চিন্তে করো। তোমার কিন্তু আশেপাশে অনেক শত্রু, তুমি কি আবার ওই বাসায় যাবে নাকি? হ্যাঁ আম্মু, তা না হলে আবার আমার জন্য চিন্তা করবে। আমাকে তাড়াতাড়ি যেতে বলেছে। আমি তাহলে আজকে যাই, আমি আবার কালকে বাসায় আসব। আর আব্বু কোথায় আছে? আব্বু বাসায় নাই নাকি? না, তোমার আব্বু বাইরে একটা কাজে গেছে, সন্ধ্যার পরপরই চলে আসবে। আচ্ছা ঠিক আছে আম্মু, আমি তাহলে বের হলাম। আব্বু আসলে আমার কথা বইলো যে আমি আসছিলাম, কালকে আবার আসব বাসায়, তখন তার সঙ্গে দেখা করব। এই কথা বলেই আকাশ রুম থেকে বের হয়ে মারিয়াদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আকাশের মা তাকে নিয়ে অনেক চিন্তা করছিল, কারণ মারিয়ার পরিবার ভালো না বা চাইবে আকাশের ক্ষতি করতে। কিন্তু আকাশ কোনো কিছু তোয়াক্কা না করে মারিয়ার বাসায় চলে গেল। মারিয়া আকাশকে দেখে নাচতে শুরু করলো। কি ব্যাপার, এভাবে নাচানাচি করতেছেন কেন বাচ্চাদের মতো? বলতে পারি না, তোমাকে দেখে মনটা কেমন জানি নিচে উঠলো, তাই মনের সঙ্গে আমিও একটু তাল মিলালাম। তাই ও আচ্ছা, ভালো, মনের সঙ্গে তাল মিলিয়ে চলা অনেক ভালো বিষয়। নাকি? তাহলে একটু কাছে আসো, তোমাকে আদর করি। আসতে না আসতে শুরু করে দিলেন। আবার না তো ভালোবাসা কোথায় পান আপনি? তুমি তো আনরোমান্টিক, তুমি প্রেম ভালোবাসার কি বুঝবে? তুমি এখনো বাচ্চা আছো, বুঝতে পারছো না। কে বলেছে আমি বাচ্চা? আমি কিন্তু কলেজে পড়াশোনা করি, আমি মোটেও বাচ্চা নই। কালকে রাতের কথা মনে নেই? কালকে রাতের কথা মনে করে দেখুন, একটু যদি বাচ্চা হতাম তাহলে কি ওই রকম হতো? আকাশের কথা শুনে মারিয়ার মুখটা লজ্জায় মলিন হয়ে গেল। তার মুখটা ওড়না দিয়ে ঢাকতে শুরু করলো। আকাশের ওড়নাটা সরিয়ে দেখে মারিয়ার তার মুখ লজ্জায় লাল টুকটুকে হয়ে গেছে। শরত, তোমাকে একটা কথা বলে শান্তি পাওয়া যায় না। তোমাকে দেখতে বাচ্চার মতো লাগে, কিন্তু তোমার কথাবার্তা কিংবা তোমার কার্যকলাপ কোনোটাই বাচ্চাদের মতো না। তাই নাকি? কালকে রাধার কথা কি আবার মনে পড়ে গেল নাকি? এখন দেখতেছি অনেক কথা বলতেছো, আগে তো তোমার মুখে কথাই আসতো না, এখন দেখতেছি অনেক কথাই বলো। এই কথা বলে মারিয়া আকাশকে টান দিয়ে নিয়ে বিছানার সঙ্গে শুয়ে দেয়। তার হাতটা বিছানার সঙ্গে লাগিয়ে দিল, তাকে শাত দিয়ে ধরে কিস করতে শুরু করলো। কি করতেছেন এগুলা? কি চলে আসবে তো দরজাটা লাগিয়ে দিন। আসুক, সমস্যা কি? আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, কেউ আসলে সমস্যা নেই। আমি ফ্রেশ হইনি এখনো, ফেসটা তো হতে দিন আমাকে।
ও আচ্ছা, যখনই দেখেছো যে বিপদে পড়ে গেছো তখনই বাহানা খুঁজতে শুরু করেছো না? এখনো তো ভয় পাচ্ছ কেন? একটু আগে তো পটর পটর করে কথা বললে, এখন তোমার মুখের কথা কই গেল? এরকম আমতা আমতা করতেছো কেন? মারিয়ার মুখে এমন কথা শুনে আকাশ লাফ দিয়ে ওঠে। মারিয়াকে তার নিচে ফেলে দিয়ে তাকে জড়িয়ে ধরে আলতো করে তার সঙ্গে ঠোঁট লাগিয়ে দিয়ে কিস করতে শুরু করলো। দুজন দুজনকে অনেক ভালোবাসছিল। আকাশ নেহার দুই গালে সজোরে চুমু খেতে শুরু করেছে। দুইজন যেন রোমান্সের সাগরে হারিয়ে যাচ্ছে। আকাশ ধীরে ধীরে মারিয়ার থ্রি পিসটা উপরে দিতে তুলতে লাগলো। আকাশের হাতের স্পর্শে মারিয়া নিজেকে নতুনভাবে উপলব্ধি করতে শুরু করলো। এরকম স্পর্শকাতর মুহূর্তে দুজন অনেকক্ষণ সময় কাটালো। তাদের রোমান্টিক সময় কাটানো শেষ হলে মারিয়া বলে উঠল, এত সময় লাগে তোমার? কখন থেকে বলতেছি ছাড়ো ছাড়ো। কেন একটু আগেই তোমাকে বাচ্চা ছেলে বললেন, এখন আবার এ কথা কেন? বাচ্চা ছেলেকে দেখে এত ভয়? বাচ্চা ছেলের ইয়েটাই সহ্য করতে পারতেছেন না? মানে আসলে বিষয়টা সেই রকম না, তুমি যেরকম ভাবতেছো। আমি তো এমনিই বললাম। আকাশের বড় কথাতে মারিয়া লজ্জায় মুখ লুকাতে শুরু করলো। মারিয়ার মুখটা যেন লজ্জায় লাল টুকটুকে হয়ে গেছে। আকাশ বারবার মারিয়াকে খোঁচা দিয়ে কথা বলছে। শেষমেশ মারিয়া লজ্জায় বিছানার উপর থেকে উঠে দাঁড়িয়ে জামা কাপড় হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। এটা দেখে আকাশ হাসাহাসি করছিল। হঠাৎ বাহিরে থেকে কেউ আকাশ বলে ডাক দেয়। আকাশ সঙ্গে সঙ্গে দরজা খুলে দেখে মারিয়ার চাচা তাকে ডাকছে। বাবা একটু আসবে? আমার মেয়ের ঘরের লাইটটা নষ্ট হয়ে গেছে, একটু লাইট লাগিয়ে দাও তো। আমি আবার ওগুলো বোঝে না। আঙ্কেল, এই কথা আমি এখনই লাগিয়ে দিচ্ছি, আপনি কোনো টেনশন করবেন না। চলুন আমাকে দেখিয়ে দিন। এই যে ঘরে, তুমি একটু ভিতরে গিয়ে চেক দাও, আমি লাইটটা নিয়ে আসছি। আকাশ ঘরের ভেতর প্রবেশ করতে দেরি না করে যেন একজন পিছন থেকে দরজাটা লাগিয়ে দিল। অন্ধকারে আকাশ কিছুই দেখতে পারছিল না। এর মধ্যে একটা মেয়ে হঠাৎ চিৎকার শুরু করে। বাঁচাও বাঁচাও বলে এটা শুনে বাসার সবাই এসে এই রুমের সামনে চলে আসে। আকাশ অনেক চেষ্টা করছিল, কিন্তু সেই মেয়েটি ইচ্ছে করে তার জামার সামনের অংশটা ছিঁড়ে ফেলে এবং চিৎকার করতে লাগে। চিৎকারটা কোনোভাবে সে থামাতে পারছে না। আকাশ কিছুই বুঝতে পারছিল না তার এখন কি করা উচিত। আকাশ যেন মুহূর্তের মধ্যেই বাধ্য হয়ে গেল। অনেকক্ষণ এরকম দরজা ধাক্কাধাক্কি করতে করতে এক পর্যায়ে আকাশ দরজাটা খুলতে সফল হয়, কিন্তু বাহিরে বেরোতে দেখে সবাই দাঁড়িয়ে আছে। মারিয়ার চাচাতো বোন চিৎকার করে বাহিরে বের হয়ে কান্নাকাটি শুরু করে। একজন একটা চাদর নিয়ে এসে মারিয়ার চাচাতো বোন নিশাকে জড়িয়ে দেয়। জানোয়ারের বাচ্চা, তোরা এত বড় সাহস, তোকে আমি মেরেই ফেলবো। আজকে তোকে আমি নিয়ে আসলাম একটু উপকারের জন্য, আর তুই আমার ক্ষতি করার জন্য আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস। তোরা এত বড় সাহস! তুই এই বাড়ির জামাই হয়ে এই বাড়ির আরেকটি মেয়ের সম্মান নষ্ট করতে চেয়েছিলি। তোর মতো জানোয়ারকে আজকে আমি মেরে ফেলবো। তোর এত বড় সাহস! এই বলে নিশার ভাই আকাশকে আঘাত করতে শুরু করে। এইদিকে নিশার ভাই একদিকে নিশার বাবা আর দুইজনে আঘাত করতে শুরু করে আকাশের উপর। আকাশ শুধু চিৎকার করছিল, কিন্তু তাদের হাত থেকে কেউ তাকে বাঁচাতে পারছিল না। এরই মধ্যে মারিয়া কোথা থেকে দৌড়ে এসে আকাশকে সেখান থেকে সরিয়ে নিতে সক্ষম হয়। কি ব্যাপার তোমাদের? এত বড় সাহস? তোমরা আমার হাজবেন্ডকে এইভাবে আঘাত করতেছো? মানে তোমাদের এত বড় স্পর্ধা কি করে হলো? মারিয়া, তোমার কাণ্ড কারখানা দেখে আমি অবাক হচ্ছি। তুমি কি তোমার বোন নিশার দিকে একবার তাকিয়ে দেখেছো কি অবস্থা হয়েছে? কি ব্যাপার নিশা, তোকে এরকম দেখাচ্ছে কেন? মনে হচ্ছে কারোর সঙ্গে মারামারি করেছে। কি হয়েছে সত্যি করে বলতো, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কি করে বুঝবে? বিয়ে তো করছিস একটা ছোট লোক ছেলেকে। ও আমার মেয়ের রুমে ঢুকে আমার মেয়ের সর্বনাশ করতে চেয়েছিল। দেখতে পাচ্ছিস না আমার মেয়ের জামা ছিঁড়ে ফেলেছে? হাউ স্টুপিড! আকাশে এরকম কিছু করতে পারে না। তোমরা ভুল বুঝতেছো। আকাশকে আমার মনে হচ্ছে এখানে অন্যরকম কিছু একটা ঘটেছে। মারিয়া, তুই কি বলতে চাচ্ছিস? অন্য কিছু হয়েছে মানে? সবার সামনে নেশা কান্না করতে করতে বের হয়েছে। আমরা সবাই দাঁড়িয়ে থেকে এখানে দেখেছি। আমরা অনেক চেষ্টা করছি দরজা খোলার জন্য। দরজাটা ভিতর থেকে লাগিয়ে দিয়েছিল তোর চরিত্রহীন হাজবেন্ড। আমার থেকে আকাশকে ভালোভাবে কেউ চেনে না। আকাশ এটা কখনোই করতে পারে না। ওর দ্বারা এটা করা সম্ভব না। ও
ও এখন আমার সঙ্গে ঠিকমতো কথা বলতে পারে না, আর তোমরা বলতেছো ওনাকে নিশার ক্ষতি করার জন্য ঘরে ঢুকেছিল। এটা আমি বিশ্বাস করিনি। আমার মনে হচ্ছে এর মধ্যে অন্য কোনো কিছু আছে। একটু আগে যেখানে ছিল রোমান্টিক মুহূর্ত, সেখানেই মুহূর্তের মধ্যেই সিচুয়েশনটা পাল্টে গেল। এখন সে বাসার মধ্যেই ঝড় বয়ে যাচ্ছে। সবাই মিলে আকাশকে দোষারোপ করে যাচ্ছে, কিন্তু আকাশকে সবাই দোষারোপ করলেও মারিয়া আকাশকে বিশ্বাস করে। সেটা বিশ্বাস করছে না যে আকাশ এরকম কিছু করেছে। হঠাৎ আকাশ বলে উঠল, বিশ্বাস করেন আমি এরকম কিছু করিনি। আমি এই ঘরে ইচ্ছেভাবে আসিনি, আমাকে ডেকে নিয়ে এসেছিল, সেজন্য আমি ঘরে ঢুকেছিলাম। কে তোমাকে ডেকে নিয়ে এসেছিল এখানে? সত্যি করে বলো তো আমাকে। আপনার চাচা আমাকে ডাক দিয়ে বলল তার মেয়ের ঘরের বাল্বটা লাগিয়ে দিতে। আপনি তখন ওয়াশরুমে ছিলেন। আমি সরল মনে চলে গেছি। রুমে যাওয়ার আগে আপনার চাচা আমাকে বলল সে বাল্বটা নিয়ে আসতেছে। আমি রুমের মধ্যে গিয়ে ভালোভাবে চেক দেই। আমি রুমের মধ্যে ঢুকতেই হঠাৎ গিয়ে যেন দরজাটা লাগিয়ে দিয়ে ছিটকে শুরু করলো। ঘরে ছিল অন্ধকার, আমি দরজা খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু কিছুক্ষণ পরে আমি দরজা খুঁজে পাই, কিন্তু দরজার সামনে একটা মেয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সে কি আমি সেটা জানতাম না। আমি তাকে চেষ্টা করেছি সর্বানন্দ, কিন্তু তারা এরকম চিৎকার করার জন্য আমি তার থেকে দূরে সরে যাই, কারণ সে একটা মেয়ে মানুষ, তার গায়ে আমি হাত দিতে পারি না। কিন্তু সে কোনোভাবেই দরজার সামনে থেকে সরতেছিল না, চিৎকার করতেছিল বাঁচাও বাঁচাও বলে। অথচ আমি তার কোনো ক্ষতি করার জন্য রুমে যাইনি, এমনকি আমি তার শরীরে টাচ পর্যন্ত করিনি। অথচ আমাকে এভাবে ভাসিয়ে দিয়ে সবাই আমাকে মারধর করলো। এখানে আমার কোনো দোষ নেই। চাচা, আকাশ যা বলতেছে সেটা কি সত্যি? একটা মিথ্যা কথা বলবে না আমাকে। ও সব মিথ্যা কথা বলতেছে। তোর কি মনে হয় আমি ওকে ইচ্ছা করে ডেকে নিয়ে এসে আমার মেয়ের রুমে ওকে একা ঢুকিয়ে দিব? আমি এতটাই বোকা? ও এখন বাঁচতে এগুলো মিথ্যা কথা সাজাচ্ছে। ওর কথা তুই বিশ্বাস করিস না। আকাশ অনেক অনুরোধ করছিল যে সে এই কাজটি করেনি, এরকম নোংরা কাজ সে কখনো করতে পারে না। কিন্তু পরিবারের সবাই যেন আকাশের উপর ক্ষিপ্ত হয়ে গেছে। সবাই মিলে আকাশের উপর আঙুল তুলতেছিল। আকাশের উপরে শুধু হুজুর আনছিল, কেউ নিশাকে প্রশ্ন করছিল না। এই বিষয়টাতে মারিয়া বুঝতে পারে যে এখানে কোনো ষড়যন্ত্র হচ্ছে আকাশকে ঘিরে। আচ্ছা নিশা, আমাকে সত্যি করে বল, তুই একটা মেয়ে, আমিও একটা মেয়ে, আর তুই যার উপর অভিযোগ আনতেছিস সে আমার হাজবেন্ড হয়। আকাশকে সত্যি সত্যি তোর সঙ্গে খারাপ ব্যবহার বা খারাপ কিছু করার চেষ্টা করেছিল? হ্যাঁ আপু, সত্যি তোমার হাজবেন্ড আমার রুমে এসে আমার সঙ্গে খারাপ কাজ করতে এসেছিল। আমাকে বা যেভাবে কাজ করেছে দেখতেছেন, আমার জামা কাপড় ছিঁড়ে ফেলেছে। সবই বুঝতে পারলাম, কিন্তু তুই কথা বলতেছিস আর এভাবে কাঁপতেছিস কেন? সত্যিটা আমাকে বলতেছিস তো? তুমি আমাকে বিশ্বাস করতেছো না আপু? আমি তোমাকে মিথ্যে কথা বলতে পারি বলো? আর এখানে তো শুধু আমি না, সবাই দেখেছে আমি কিভাবে রুম থেকে বের হয়েছি। মারিয়ার আর বুঝতে বাকি রইল না যে সবাই মিলে আকাশকে ছোট করার, তার থেকে দূরে নেওয়ার চেষ্টা করছে। মারিয়া সবকিছু বুঝে যায়। কিছুক্ষণ ভেবে তারপরে সবাইকে আবার জিজ্ঞেস করতে শুরু করলো, আচ্ছা সবাই আমাকে একটা কথা বলুন, আমার বিয়ে হয়েছে মাত্র 2 দিন হলো। এর আগে এই বাসায় আকাশ কখন আসে, এই বাসায় কে কে থাকে সে কিছুই জানে না। এমনকি আমার চাচাকেও সে ঠিক মতো চিনে না। কি ব্যাপার মারিয়া, তুই কি বোঝাতে চাচ্ছ? সবকিছু ক্লিয়ার করে বলো তো। তোমার কথাতে অন্যরকম একটা গন্ধ পাচ্ছি। সে আপনি অন্যরকম গন্ধ পেতে পারেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ছেলেটা এই বাসায় প্রথম এসেছে, এর আগে কখনো বাসাতেই আসেনি, তাহলে ও কিভাবে নিশার রুম চিনতে পারলো? দরজাটা তো লাগানো ছিল, তাহলে ও কিভাবে বুঝলো যে ঘরের নিচে থাকে আর নিশার হাত পাও মুখ? আমার কোনো কিছুই দেখে মনে হচ্ছে না যে আকাশ নিশার সঙ্গে কোনো জোরপূর্বক কিছু করার চেষ্টা করেছিল। আর নিশার কথাবার্তা শুনে মনে হচ্ছিল যে ও মিথ্যা কথা বলতেছে। এটা সম্পূর্ণ একটা চাল আমার হাজবেন্ডকে সবার সামনে ছোট করতে আর আমার থেকে আলাদা করার জন্য এই প্ল্যানটা করেছে। এখন আমার একটাই প্রশ্ন, এই প্ল্যানটা কার? সবকিছু সত্যি করে বলে দিলে ভালো হবে, না হলে কিন্তু পরিণতি অনেক খারাপ হবে। মারিয়ার এরকম হুমকির মতো কথা শুনে সবাই অবাক হয়ে যায়। মারিয়ার কথার জবাব কেউ দিতে পারছিল না। সবার জন্য মাথাটা নিচের দিকে নেমে গেল। মারিয়া তখনই বুঝে গেল এখানে অনেক বড় একটা ষড়যন্ত্র করা হয়েছে।
মারিয়া এরকম দেখার পরে আরো বেশি রেগে গেল। সবাইকে প্রশ্ন করতে শুরু করলো। কি হলো এখন সবাই চুপ কেন? আমার প্রশ্নের উত্তরটা কই? তুমি আমাদের কথা বিশ্বাস করতেছ না কেন? তুমি মন খারাপ হবে একটা কথা বললে সেটা সবাই মেনে নেবে, এটা কিন্তু হবে না। তোমার হাজবেন্ড দেখে ছাড় দেওয়া হবে না। আপনারা বিশ্বাস করলাম, এরকম কিছু করিনি। আবার মিথ্যা কথা বলতেছিস? তুই আমার সঙ্গে এই নোংরা কাজ করার পরও কিভাবে তোর মুখ দিয়ে মিথ্যা কথা বের হয়? সত্যিটা স্বীকার করলে কি হয়? যখন আমি এটা করিনি তাহলে এখানে সত্য মিথ্যা কোথা থেকে আসতেছে বুঝলাম না। কেউ আমাকে কেন বিশ্বাস করতেছে না? কথাগুলো শোনার পরে মারিয়া আরো বেশি রেগে যায়। রেগে গিয়ে নিশাকে টান দিয়ে তার কাছে নিয়ে এসে সজোরে তার গালের উপর একটা চড় মেরে দেয়। চড় মারার পরপরই নিশা কান্না করতে আসলো। সত্যিগুলো স্বীকার করে নিল। নিশা যখনই আসল সত্যিটা স্বীকার করলো তখনই যে যার মতো স্থান ত্যাগ করতে শুরু করলো। কি ব্যাপার চাচ্চু, কোথায় যাচ্ছ তুমি? তোমার মেয়ে তো সব স্বীকার করে নিল, এখন কি করবে? আকাশকে অপমান করলে, ওর গায়ে হাত তুলেছ, ওকে তোমরা মেরেছো, এটার বিচার দিয়ে যাও। দেখো মা, যেটা হবার সেটা হয়ে গেছে। এটা নিয়ে বেশি কথা না বলে রুমে চলে যাও। কেন এখন হঠাৎ এমন ভয় পাচ্ছ কেন? আসল সত্যিটা বেরিয়েছে, তাই জন্য তোমরা এত কিছু নামতে পারো? আমি ভাবতে পারিনি। মারিয়া, আমাকে ক্ষমা করে দিস। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এগুলো আমি করেছি বাবার কথায়, তা না হলে এই নোংরা কাজ কখনো করতাম না। মারিয়া, অনেক বলছিস। মা, আর কিছু বলিস না। আমার এমনিতে অনেক লজ্জাবোধ হচ্ছে। চাচ্চু, এই লজ্জাবত্তা যদি এই কাজটা করার আগে তোমরা ভাবতে তাহলে আর এই সময় আমাদের দাঁড়িয়ে থাকতে হতো না। তোমরা আমার হাজবেন্ডকে এইভাবে অপমান করবে আর আমি সেটা চুপচাপ মেনে নেব, তা হবে না। আমি তোমাদের একজনকেও ছাড়বো না, আমি তোমাদের সবাইকে দেখে নেব। যদি দেখতে হয় আগে তাহলে তোমার আব্বুকে দেখো, ওই সব কিছুর পিছনে তার হাত আছে। মারিয়া কথাটা শোনার পরপরই যেন স্তব্ধ হয়ে গেল। তার মুখের ভাষা হারিয়ে ফেলল। সে তার বাবা এই কাজ করেছে এটা শোনার পরে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার বাবা যে কাজ করেছে সেটা এখনো সে মানতে পারছে না। তাহলে আব্বুর সঙ্গে জড়িত, বুঝতে পেরেছি। এই পরিবারের সবাই এখন আমার আর আমার হাজবেন্ডের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি সবাইকে দেখে নিব, বলে দিলাম তোমাদেরকে। আচ্ছা, আপনি এখন চলেন, অনেক হয়েছে। যে ষড়যন্ত্র আমার জন্য করেছে আমি বিষয়গুলোতে কিছু মনে করিনি, আপনি এখন চলুন। তুমি আসলে মানুষ নাকি? তোমাকে সবাই মিলে অপমান করলো আর তোমাকে এত খারাপ জায়গায় ফাঁসিয়ে দিল, তারপরেও তুমি রাগ দেখাচ্ছ না? তুমি কি মানুষ নাকি অন্য কিছু? বলো তো আমাকে। যে কাজ আমার সঙ্গে করেছে এটার বিচার একদিন উপরওয়ালাই করবেন। এই কথা বলেই আকাশ মারিয়ার হাত ধরে নিয়ে টানতে টানতে রুমের মধ্যে চলে গেল। রুমে গিয়ে মারিয়া কান্না করতে শুরু করলো যে তার পরিবারের মানুষই তার ভালো চায় না, তার হাজব্যান্ডের বিপক্ষে ষড়যন্ত্র করে। এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না যে তার বাবা এর সঙ্গে জড়িত। আকাশ তাকে কোনোভাবেই মানিয়ে নিল, কিন্তু মারিয়ার চাচ্চু এখনও আকাশকে ষড়যন্ত্রের ফাঁদে ফেলার চেষ্টা করে যাচ্ছে। এত কিছুর পরেও মারিয়া চাচ্চু আকাশের উপর প্রতিশোধ নিয়ে ছাড়বে, এটাই যেন তার শেষ পরিকল্পনা। কি ব্যাপার জান, তুমি এরকম রাগ করে বসে আছো কেন বলো তো? তুমি কথা না বললে আমার ভালো লাগে না। এটা বলা উচিত ছিল আমার কিসের কি। আমি তোমাকে সান্ত্বনা দিব, আমি তোমাকে ভালোবাসা দিয়ে সবকিছু বলতে সাহায্য করবো, উল্টো তুমি আমাকে ভালোবাসা দিচ্ছ। তুমি আসলে অন্যরকম একটা মানুষ। যেটা হয়ে গেছে সেটা এখন ভুলে যাও, এখন সামনের বিষয় নিয়ে ভাবতে হবে আমাদের। তাহলে শোনো, তোমার মনটা ভালো করে দেই, আজকে আমরা বাইরের রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো। তাই নাকি? এটা তো সুন্দর একটা প্ল্যান। আমি মনে মনে এটাই ভাবছিলাম যে আজকে একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করব। তাহলে তো ভালোই হলো, আমি তোমার মনের কথাটা বলে দিলাম। তাহলে চলো, বেশি দেরি না করে বের হয়ে আমরা এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেডি হচ্ছি। তুমি তাহলে একটু অপেক্ষা করো, আমি আম্মুর কাছ থেকে টাকা নিয়ে আসি। এই কথা বলেই মারিয়া চলে গেল তার আম্মুর রুমে। তার আম্মুর রুম থেকে টাকা নিয়ে আসার সময় দেখে আকাশ নিশার রুম থেকে বের হয়ে তাদের রুমের দিকে যাচ্ছিল। মারিয়া তখন সে বিষয়টাতে বেশি একটা মনোযোগ দেয় না, মানে ভেবেছিল হয়তোবা চাচ্চু তাকে আবার দেখেছিল ক্ষমা চাওয়ার জন্য। সে তাই ঘরে এসে আকাশকে জিজ্ঞেস করে, তুমি আমার নিশার রুমে গিয়েছিলে কেন? না কিছু না, এমনিতেই গেছিলাম আর কি। আর আমি তো তোমার বোনের রুমে যাইনি, আমি এমনিতেই একটু বাইরে গেছিলাম। ও আচ্ছা, তাহলে
রেডি হয়ে নাও তাড়াতাড়ি। ও তুমি কি রেডি হবে? তুমি তো অলরেডি রেডি হয়ে বসে আছো দেখতেছি। আমার তো তাহলে লেট হয়ে গেল, একটু অপেক্ষা করো, আমি রেডি হচ্ছি। আকাশ আর মারিয়া রেডি হয়ে দুইজন রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তারা দুইজন অনেক হাসি খুশি ভাবে একজন আরেকজনকে জড়িয়ে ধরে একটা রিক্সা নিয়ে রেস্টুরেন্টের দিকে চলে গেল। রিক্সায় উঠে একজন আরেকজনকে জড়িয়ে ধরে গুনগুন করে গান শোনাতে শোনাতে রেস্টুরেন্টের সামনে পৌঁছে গেল। এ রিক্সা ভাড়া দিয়ে রেস্টুরেন্টের ভিতরে গিয়ে খাবার অর্ডার দিল। এরই মধ্যে আকাশের মোবাইলটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে দেখে তার বন্ধু ঈশান ফোন করেছে। কেউ পাশেই আছে, তাই আকাশ তার বন্ধু ঈশানকে রেস্টুরেন্টে আসতে বলে। আরে ঈশান যে, কেমন আছো তুমি? তো দেখাই পাওয়া যায় না। এই তো ভাবি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো এখানে এসে আপনাদের মাঝখানে কাবাব মেয়ে হাড্ডি হয়ে গেলাম। আমার মনে হয় এখানে আসা উচিত হয়নি। আরে কি বলতেছে এগুলো? আসা উচিত হয়নি মানে? একসাথে আড্ডা দিব, খাওয়া দাওয়া করব, এটার তো অনেক মজা। আমি তো বুঝতে পারতেছি তোর এখানে কেন এসে বিরক্ত লাগতেছে। নে শালা, সারা জীবন তো ছ্যাঁচড়ামি করে গেলি। বিল নিয়ে কোনো টেনশন করিস না, বিল আমি দেব, সমস্যা নাই। আরে তুই তো দেখতেছো আমার মান সম্মান নষ্ট করে দিলি। আমি কি এতই ছ্যাঁচড়া নাকি যে বিলের জন্য ভয় পাবো? আজকে সব টাকা আমি দেব, সমস্যা নেই। কি বলতেছো তুমি? টাকা দিয়ে মানে? টাকা দিব আমি? তোমার কোনো টাকা দিতে হবে না, তুমি শুধু খাওয়া দাওয়া করো। ভাবি, একদিন আপনাদের বাসায় ইনভাইট করে নিয়েও গেলেন না। বিয়ের পর থেকে অনেক চাপ যাচ্ছে, তাই কাউকে বলতে পারিনি। তাহলে এখানে খাওয়া দাওয়া করে আজকে তাহলে আমাদের বাসায় দিয়ে ঘুরে যাও। বললেন যখন আজকে, তাহলে অবশ্যই যাব। আমাকে আর দ্বিতীয়বার বলতে হবে না, আমি রেডি আপনাদের সঙ্গে যাব। মারিয়া, আকাশ, ঈশান অনেক আনন্দ নিয়ে মজা করতে করতে খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে ঈশানকে নিয়ে তাদের বাসায় যাচ্ছিল। তারা তিনজনে আড্ডা দিতে দিতে বাসার দিকে যাচ্ছিল। বাসায় গিয়ে সরাসরি তাদের রুমে নিয়ে যায়। বাহ ভাবি, আপনার রুমটা তো দেখতেছি অনেক সুন্দর করে সাজানো। আপনার চয়েস আছে বলতে হবে। যাক, তোমার তো আমার রুম পছন্দ হয়েছে। তোমার বন্ধু তো একবারও বলে না যে এই রুমটা অনেক সুন্দর করে সাজিয়েছি আমি। কথা বলতেছো তোমরা দুইজন, আর মধ্য থেকে আমাকে ফাঁসিয়ে দিলে না? কিরে, তাই বলে ভাবির একটু প্রশংসা করিস না? রুমটা কত সুন্দর করে সাজিয়েছে। বিয়ে তো এখনো করিসনি, তাই বুঝতে পারিস না বউ কাকে বলে। বিয়েটা কর, তারপরে বুঝতে পারবি বউ কি জিনিস। তার মানে কি আমি তোমাকে জ্বালাই নাকি সব সময়? এর মধ্যে হঠাৎ করে মারিয়ার আম্মু দরজার বাহিরে থেকে ডাকতে শুরু করলো। মারিয়ার দরজা খুলে বাহিরে তার মাকে দাঁড়িয়ে দেখে বলে, কি হয়েছে? তখনই তার মা বলে ওঠে, তোর চাচাতো বোনের ঘর থেকে নাকি টাকা চুরি হয়েছে, আর সন্দেহ এটাই টাকা তোর হাজবেন্ড নিয়েছে। এটা তোর চাচু বলছে। কি বলতেছো আম্মু? তোমার মাথা ঠিকঠাক আছে? তোমরা বারবার কেন আমার হাজবেন্ডকে অপমান করতে উঠে পড়ে লাগো? দেখ, এখানে আমার কোনো দোষ নেই। আমাকে বারবার করে গিয়ে বলতেছে যে আকাশকে নাকি তার রুমের পাশ দিয়ে যেতে দেখেছে। কিন্তু আমার প্রশ্ন একটাই, টাকাটা চাচুর রুমে থাকার কথা ছিল, কিন্তু টাকাটা নিশার রুমে কিভাবে গেল? বিষয়টা তো আমার হজম হচ্ছে না। তোমরা সবাই মিলে আমার হাজবেন্ডকে আবার নতুন করে চোর বানাতে চাচ্ছ নাকি? তুই আমাকে ভুল বুঝছিস, আমি এগুলো কিছুই জানি না। তোর চাচু এসে আমাকে বলল এখন তোর ঘরটা নিয়ে গেছে, এক দিবে তারা, আমি বললে তারা আসবে। আচ্ছা ঠিক আছে, তাদেরকে ডেকে নিয়ে আসো। যদি এই ঘরে কোনো টাকা না পায় তাহলে আমি সবাইকে দেখে নেব বলে রাখলাম। নিশা তার আব্বু আম্মু সবাই মিলে মারে আর রুমে ঢুকে টাকাগুলো খুঁজতে শুরু করলো। অনেক খোঁজাখুঁজির পরে আকাশের ব্যাগের চেন খুলতে দেখে টাকার বান্ডিল ব্যাগের মধ্যে আছে। এটা দেখে তো মারি অবাক হয়ে যায়। সঙ্গে সঙ্গে আকাশ অবাক হয়ে যায়, তার সাথে তার বন্ধু তো বুঝতে পারছে না কি হচ্ছে। এখানে মারিয়া আর কোনো কিছু না ভেবে সরাসরি গিয়ে আকাশকে গালে থাপ্পড় লাগিয়ে দেয় জোরে। আকাশ থাপ্পড়টা খেয়ে যেন স্তব্ধ হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছে না যে তার এত কাছের মানুষ তাকে অবিশ্বাস করে থাপ্পড় মারল। বিশ্বাস করুন, আমি ওই টাকা নেই নাই, আমি ওই টাকা ছুঁয়েও দেখি নাই। তাহলে কি টাকার পাখা গজিয়েছে নাকি যে উড়ে উড়ে এসে আর কারো ব্যাগে নয় শুধুমাত্র তোমার ব্যাগে ঢুকে পড়লো? বিশ্বাস করুন, আমি এই ব্যাগের মধ্যে টাকা কোথা থেকে আসলো এই বিষয়ে কিছুই জানি না। টাকা তোর ব্যাগে পাওয়া গেছে, তার মানে টাকাটা তো তুই সরিয়েছিলি। ছোট লোকের মতোই থেকে গেলি, সামান্য টাকা লোটা সামলাতে পারলি না। মুখ সামলে কথা বলুন,
আমার আব্বু আম্মু আমাকে চুরির শিক্ষা দেয় নাই, আমাকে আদর যত্ন ভালোবাসার স্নেহ দিয়ে শিক্ষা দিয়ে বড় করেছে। আমাকে কখনো খারাপ কিছু শিখায় নাই। আমি তাদের ছেলে হয়ে কখনো এত ঘৃণ্য কাজ করতে পারি না। তাহলে টাকাগুলো কি উড়ে উড়ে আসলো নাকি? মিথ্যে বলারও কিন্তু একটা লিমিট থাকে। নেহা, আমি তোর চাচ্চু হই, আমি কি মিথ্যে কথা বলবো বল? নিশার ঘরে ড্রেসিং টেবিলের ড্রয়ারে 5 লক্ষ টাকা রাখা ছিল। পরে টাকার দরকার হলে আমি নিশাকে বললেন, নিশা টাকাটা খুঁজে পায় না। প্রত্যেকটি ঘরে তোর নতুন করে খোঁজার পর টাকাটা যখন পাইনি তখন তোর ঘরে সন্দেহ হয়, তাই এসে খুঁজলাম তোর সামনে, কিন্তু টাকাটা বের করা হলো। আকাশকে মারিয়া সবার সামনে চড় মারে। এটা দেখার পরে ঈশান অবাক হয়ে যায়। যাকে এত ভালোবাসে তাকে এভাবে চড় মারলো। মারিয়া চড় মারার পর উচ্চস্বরে চিৎকার করতে শুরু করলো। সে আকাশকে উদ্দেশ্য করে বলছে আর কখনোই যেন তার ওই মুখ মারিয়াকে না দেখায়। আকাশ আর কোনো কিছু না ভেবে তার বন্ধুকে সাথে দিয়ে মাথা নিচু করে বাসা থেকে বের হয়ে চলে গেল। বন্ধু, এগুলো কি? আসলাম ভাবির বাসায় বেড়াতে আসলাম, কিন্তু এরকম একটা ঘটনা ঘটে যাবে কল্পনাও করতে পারিনি। তুই কি আসলেই টাকাটা নিয়েছিলি? তোর যা মনে হয়, তোর যদি মনে হয় আমি টাকাটা নিয়েছিলাম তাহলে তাই। রাগ করতেছিস কেন? আমি জানি তুই এই টাকাটা নিসনি। কিন্তু কে, আমি সেটাই বুঝতে পারতেছি না। আমার সঙ্গে কেন বারবার এমন হয়? যাই হোক, মারিয়া যেহেতু আমাকে ভুল বুঝেছে তাই আর মারিয়ার সঙ্গে কোনো যোগাযোগ করব না। আমাদের সম্পর্কের মধ্যে অলরেডি ফাটল ধরে গেছে। এই সম্পর্ক আর কখনো জোড়া লাগানো সম্ভব না। আকাশ মনে কষ্ট নিয়ে বাসার দিকে যেতে শুরু করলো। ঈশান তাকে অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই আকাশের মন ভালো করতে পারছিল না। আকাশ মনে মনে ভাবছিল, আমার সঙ্গে কেন এমন ঘটনা ঘটে? কোনো কিছু না করে কেন বারবার আমি দোষী হয়ে যাই? আমি গরিব বলে এটাই কি আমার প্রাপ্য সম্মান? নাকি আজকাল যদি আমাকে টাকা পয়সা থাকতো তাহলে এভাবে অপমান হতে হতো না আমার? তুই এরকম করতেছিস কেন? তোর কি খারাপ লাগতেছে নাকি? তাহলে তাড়াতাড়ি চল, তোকে বাসায় রেখে আসি। না রে বন্ধু, আজকে থেকে আমার নিজের উপর থেকে আমার বিশ্বাস উঠে গেল। আমার ভাগ্যটা অনেক খারাপ রে, যেখানে যাই পুড়তে পুড়তে যাই। তুই এটা ভুল ভাবতেছিস। নিশ্চয়ই তোর সঙ্গে কেউ অনেক বড় খেলা খেলতেছে, যেটা তুই এখনো জানতে পারিস নাই। তবে আমার মনে হয় সত্যের জয় একদিন হবেই। আশা হারাস না বন্ধু। বন্ধু, অনেক হয়েছে, আমি আর এগুলো সহ্য করতে পারছি না। আমি চেয়ারম্যান আঙ্কেলের সঙ্গে কথা বলবো। কি বলতেছিস এগুলো? তোর কি মাথা ঠিক আছে? তুই যদি এরকম কিছু করিস তাহলে তো ওরা সুযোগ পাবে। আর তুই যার কথা বলতেছিস মানে ভাবির বাবা, উনি তো অনেক রাগী মানুষ, আর উনি তো এগুলো করাচ্ছে আমার মনে হয়। সে যাই হোক, কিন্তু আমি এটার শেষ দেখে ছাড়বো। উনাদের ক্ষমতা আছে বলে কি যা খুশি তাই করবেন? ক্ষমতা চাইলে আমিও দেখাতে পারি, কিন্তু আমি এরকম কিছু চাই না। আমি সাধারণভাবেই জীবনযাপন করতে চাই। আকাশের কথা শুনে ঈশানের আর বুঝতে বাকি রইল না কোন দিকে ইঙ্গিত করছে ঈশানের। এ বিষয়ে কোনো কথা না বলে কথা বলে এড়িয়ে গেল। আচ্ছা বন্ধু, বাদ দে, এখন বাড়ির দিকে চল। এগুলো ভুলে যা সব। কালকে সকালে সবকিছু নিয়ে সিদ্ধান্ত হবে। তোর বিপক্ষে যেগুলো ষড়যন্ত্র করতেছে সবগুলো ষড়যন্ত্রই ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমি কালকেই চেয়ারম্যান আঙ্কেলের সঙ্গে কথা বলবো। আমাকে তারা সবাই মিলে চোর বানিয়েছে, এটার জবাবদিহিতা তাদের দিতে হবে। আমাকে মারধর পর্যন্ত করেছে। আকাশ কথাগুলো বলছিল আর তার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছিল। এটা দেখে ঈশান তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তারপর দুইজনই বাসার দিকে চলে যায়। আকাশের কিছুতেই ঘুম আসছিল না। আকাশের এই রাত তো অনেক বড় মনে হচ্ছিল। অনেক কষ্টের পরেই সে ঘুমোতে পারে। সকালে ঘুম থেকে উঠে এসে তার আম্মুর সঙ্গে কথা বলে। তার বন্ধুকে ফোন দেয় তাড়াতাড়ি বের হতে। তারা আজকেই চেয়ারম্যান তথা মারিয়ার বাবার সঙ্গে কথা বলবে, কিন্তু তার মা বাধা দেয় তাকে। দেখ বাবা আকাশ, ওরা কিন্তু ভালো মানুষ নয়, ওদের সঙ্গে তুই পেরে উঠবি না। আমি একটা কাজ করতেছি, তোর বাবাকে ফোন করতেছি। না আম্মু, বাবাকে ফোন করতে হবে না, আমি একাই যাব। সাথে আমার বন্ধু আছে, সমস্যা নাই, তুমি চিন্তা করো না। ওদের অহংকার আজকে শেষ করে আসবো। আচ্ছা ঠিক আছে, তুই তো মানবি না, যাকে ওখানে পাঠাতে হবে আমি তাকেই ফোন করতেছি। সমস্যা নেই, তুই যা। আম্মু, তোমাকে কিন্তু আমি অনেকবার নিষেধ করেছি যে তার কথা আমার সামনে বলবে না। তুমি তারপরও কেন ওনার কথা আমার সামনে বলতে থাকো? তোমার কাউকে ফোন করতে হবে না, আমি একাই যথেষ্ট।
কথাটা বলেই আকাশের রাগ করে বাসা থেকে বের হয়ে গেল। তার বন্ধুর আর সে দুজন মিলে মারিয়ার বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছে। তারা দুজন মিলে কি মারিয়ার বাবার সঙ্গে পেরে উঠবে? আকাশের আম্মুর অনেক চিন্তা হচ্ছিল আকাশকে নিয়ে, তাই সে আর কোনো কিছু না ভেবেই একজনকে ফোন দিয়ে আকাশ কোথায় যাচ্ছে সেই লোকেশনটা দিয়ে দেয়। কিন্তু সেটাকে এখনো বোঝা যাচ্ছে না। সেই মানুষের কথা আকাশের আম্মু প্রকাশ করেনি, আকাশও প্রকাশ করেনি। তুই কোনো চিন্তা করিস না বন্ধু, আমি তোর পাশে আছি, সমস্যা নেই। তোর জন্য আমি শেষ পর্যন্ত লয়ে যাব। তোর মতো বন্ধু থাকলে আর কিসের ভয় বল? তুই আমার পাশে আছিস দেখে আমি এত সাহস পাই। ওখানে গিয়ে কিন্তু মাথা গরম করবি না, বুঝতে পেরেছিস? তো মাথা ঠান্ডা রেখে কথা বলবি। তারা দুজনে ভাবে কথা বলতে বলতে মারিয়ার বাবার অফিসে চলে গেল। মারিয়ার বাবা আকাশকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠতে লাগলো। আকাশের একটু সহ্য করতে পারছিল না। সেখানে আরও উপস্থিত ছিল মারিয়ার চাচা, মারিয়ার চাচাতো ভাই, মারিয়ার বাবা বলতে লাগলো, কি ব্যাপার, তুই এখানে কেন? তুই তো কালকে আমাদের বাসা থেকে টাকা চুরি করেছিস, আবার নতুন করে কি নাটক করতে এসেছিস এখানে? আঙ্কেল, আমি কোনো টাকা চুরি করিনি, এটা আপনিও জানেন, আর এখানে যারা উপস্থিত আছে সবাই জানে আমাকে ফাঁসানো হয়েছে। কিন্তু কি জন্য, আমার অপরাধটা কি? তুই যদি এখানে আর একটা কথা বলিস তাহলে তোর মাথা আর থাকবে না। তোকে ভালোভাবে বলতে সেখান থেকে চলে যা। কালকের মধ্যেই তোর বাসায় ডিভোর্স লেটার চলে যাবে। আমার মেয়েকে তোর সঙ্গে আর থাকতে দিব না আমি। আঙ্কেল, এটা কিন্তু আপনি ঠিক করতেছেন না। আমি কি গরিব ঘরের ছেলে দেখে আমার সঙ্গে এরকম করতেছেন? এই ফকিনের বাচ্চাটা তো অনেক কথা বলতেছে। ধর তো ওকে, আজকে ওকে মেরে ফেলবো, তোরা কাউকে ছাড়বি না। আকাশকে মারিয়ার চাচাতো ভাই আর মারিয়ার চাচাতো ভাইয়ের বন্ধু দুই পাশ থেকে ধরে ফেললো। আকাশের বন্ধু ঈশান বুঝতে পারলো যেখানে অনেক কিছু ঘটতে চলেছে, তাই আর দেরি না করে সে সঙ্গে সঙ্গে মারিয়াকে ফোন করে, সেখানে আসতে বলে। মারিয়া দ্রুত বাসা থেকে বের হয়ে তার বাবার অফিসের দিকে আসতে শুরু করলো। এদিকে হঠাৎ একটা লোক মাইক্রোবাস থামিয়ে সে অফিসের দিকে ঢুকতে শুরু করলো। ঈশান তাকে প্রথম দেখাতেই চিনে ফেলেছে। তার পিছন পিছন রুমের মধ্যে প্রবেশ করলে মারিয়ার বাবা বলে উঠল, আরে সোহেল স্যার, স্যার আপনি আপনি এখানে কি করতেছেন? আসুন আসুন, বসুন। হ্যাঁ, এখানে একটা দরকার আসছিলাম, ভাবলাম তোমার সঙ্গে একটু দেখা করে যাই। কিন্তু এখানে কি হচ্ছে? এভাবে একটা ছেলেকে মারধর করতেছো কেন? কার কথা বলতেছেন? ওই ফকিন্নির বাচ্চার কথা। ও কালকে আমার বাসায় চুরি করেছে, কালকে ওকে বাসা থেকে বের করে দিয়েছে, কিন্তু আজকে এখানে এসেছে বিচার দিতে। তোমাদের কাছে কি প্রমাণ আছে যে ও টাকা চুরি করেছে? আর ছেলেটাকে এরকম মারধর করতেছো কেন? আর এই ছেলেটা কে হয় তোমার? তোমার বাসায় কি কাজ করে নাকি? আকাশ আর ঈশান সোহেল সাহেবের কথা শুনছিল আর অবাক হচ্ছিল। আকাশ সোহেল সাহেবকে দেখে তার মাথার উপর দিকে তুলল না, সেই মাটির দিকে চোখ রেখে চোখ করে আছে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে শুরু করলো। এটা সোহেল সাহেব দেখে ফেলে। কি আর বলবো স্যার, আসলে এই ফকিনের বাচ্চাটা আমার মেয়েকে ভুলভাল গুছিয়ে বিয়ে করেছে। ওর কোনো যোগ্যতা আছে নাকি আমার মেয়েকে বিয়ে করার? তাই আজকে ওকে শেষ করে ফেলবো। হঠাৎ সেই রুমের মধ্যে মারিয়া প্রবেশ করলো। মারিয়া তাকিয়ে দেখে আকাশকে তার চাচাতো ভাই আর তার বন্ধু মিলে দুই পাশ থেকে ধরে আছে, আর আকাশ অঝরে কান্না করছে। এটা দেখে সে অনেক কষ্ট পায়। তার বাবাকে বলতে শুরু করে, আবু, এটা কি করতেছো তুমি? আকাশ কিরকম মারধর করতেছো কেন? আমি তো তোমাদের বললামই আকাশকে আমি ডিভোর্স দিয়ে দিব, কেন ওকে ডেকে এনে এইভাবে মারধর করতেছো? কি ব্যাপার মারিয়া, তুমি এখানে কেন? তোমাকে এখানে কে আসতে বলেছে? তুমি এখনই যাও এখান থেকে। আমি এখান থেকে জেনে আসিনি, আমাকে মুখ খুলতে বাধ্য করো না। আর এখানে ডিআইজি সোহেল স্যারকে ডেকে নিয়ে আসছে, তুমি কি আকাশকে পুলিশে দিচ্ছ নাকি? মারিয়া কথাগুলো বলার সঙ্গে সঙ্গে সোহেল সাহেব হেসে দিল। এটা দেখে সবাই একটু অবাক হয়ে গেল। স্যার আপনি হাসতেছেন কেন? আচ্ছা, তুমি তো জানো না আমি এখানে কি জন্য এসেছি, কিন্তু আমার কথা হচ্ছে এই ছেলেটাকে যে তোমরা ধরে নিয়ে এসেছো, একটা চুরির অপবাদে সে যে চুরি করেছে এটার প্রমাণ আছে তোমার কাছে? আর ওকে যে এরকম ফকিন্নির বাচ্চা বলে গালি দিচ্ছ, ওর বাবাকে কি তোমরা কেউ চেনো? না স্যার, আপনি ভুল করতেছেন। ওর বাবা তো সামান্য একটা ব্যবসা করে খায়, ওর বাবাকে আমরা চিনব না কেন? আপনি একটা কাজ করুন, এই ফকিন্নির বাচ্চাকে ধরে নিয়ে যান, কয়েকদিন জেল খাটলে এমনিতেই ঠিক হয়ে যাবে। চেয়ারম্যান সাহেব, এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। আপনি আকাশের বাবার সামনে আকাশকে ফকিনির বাচ্চা বলে গালি দিচ্ছেন,
এর পরিণাম কি হবে সেটা কি একবার ভেবে দেখেছেন? আকাশের বাবা মানে কে আকাশের বাবা? এখানে তো আকাশের বাবা নেই। আপনি যে ডিআইডি সাহেবের সঙ্গে কথা বলতেছেন এটাই আকাশের বাবা, আর আপনি যাকে আকাশের বাবা মনে করেছেন তিনি আকাশের সৎ বাবা। ঈশানের মুখে কথাটা শোনার পরে রুমের মধ্যে গমগমে অবস্থা চলে আসলো। মারিয়ার বাবা অবাক হয়ে গেল। রুমের মধ্যে থাকা প্রত্যেকটি ব্যক্তি ঈশানের মুখে কথাটি শোনার পরে বিশ্বাস করতে পারছে না। ঈশান কথাগুলো বলার সঙ্গে সঙ্গে আকাশ অঝরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। সে শুধু কান্নাই করে যাচ্ছিল। এটা দেখে সোহেল সাহেব রাগান্বিত হয়ে বলেন, তুমি যাকে ফকিন্নির বাচ্চা বলে গালি দিচ্ছ, এই ফকিন্নির বাচ্চাটা হচ্ছে আমার ছেলে। বুঝতে পেরেছ? তুমি কি ক্ষমতার বলে সব কিছু ভুলে গেছ? ক্ষমতার জোরে তুমি অসহায় মানুষের উপর অত্যাচার করতে পারো, এটা আজকে আমি প্রমাণ পেলাম। এটা আপনি কি বলতেছেন? আকাশ কি সত্যি আপনার ছেলে? সোহেল সাহেবের মুখ থেকে কথাটা শোনার পর আকাশের সঙ্গে সঙ্গে মারিয়ার চাচাতো ভাই ছেড়ে দেয়, দিয়ে তার বাবার পাশে গিয়ে দাঁড়ায়। ভয়ে সোহেল সাহেব বলতে শুরু করলো, তোমরা সবাই অকারণে আমার ছেলেকে ফাঁসিয়েছ, এটার প্রতিদান তো তোমাদের দিতেই হবে। আর আমার ছেলে তো তোমার মেয়েকে জোর করে বিয়ে করেনি, তোমার মেয়ে আমার ছেলেকে জোর করে বিয়ে করেছে। যতদূর আমি জানি, বলতে এটাই আসল সত্যি কথা। তাহলে কেন তোমরা আমার ছেলেকে এরকমভাবে অত্যাচার করতেছ? কারণ কি? শুধু একটাই যে ওরা অসহায়। ওর বাবার আসল পরিচয় শোনার পরে এখন কেন এরকম ভয় পাচ্ছ? দেখি আমার সামনে আকাশকে আঘাত করো। আঙ্কেল, সত্যি আপনি আকাশের বাবা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ মা, আমি সে অভাগা বাবা যার ছেলে তার বাবার কথাই শোনে না, তার বাবার পরিচয় কাউকেই দেয় না। আঙ্কেল, আমার চাচাতো ভাই হয়তো বাবার সঙ্গে জড়িত আছে। এরা সবাই মিলে আকাশকে ফাঁসিয়েছে। আকাশ অনেক ভালো একটা ছেলে। আকাশ কখনোই এরকম ভিন্ন কাজ করতে পারে না। মারিয়া কথাগুলো বলার সঙ্গে সঙ্গে মারিয়ার বাবা বুঝতে পারে তারা অনেক বড় ভুল করে ফেলেছে। মারিয়ার চাচাতো ভাই আর তার বন্ধু গিয়ে আকাশের বাবার পা ধরে মাপ চাইতে শুরু করলো। এদিকে মারিয়ার বাবা আর মারিয়ার চাচাও সোহেল সাহেবের কাছে ক্ষমা প্রার্থনা করছে। তাদের ভুল তারা বুঝতে পেরেছে। এই বিষয়ে তারা অনেকটা লজ্জিত হলো। এখন কেন ক্ষমা চাচ্ছ? একটা অসহায় ছেলে পেয়ে তোমরা তাকে এভাবে অত্যাচার করেছ, এটার শাস্তি তো তোমাদের ভোগ করতেই হবে, আজ নয় কাল। কিন্তু সেই শাস্তিটা অবশ্যই আমি দিব না। তোমাদের কর্মের ফল তোমরা কর্মের মাধ্যমে পাবে। আমার ছেলে চায় না আমি কোনো পাওয়ার দেখাই, তাই আমি আমার কোনো পাওয়ার এখানে প্রয়োগ করব না। স্যার, আপনি প্লিজ আমাদের ক্ষমা করে দিন। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা আসলে ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝতে পারিনি। আমি এখানে আর কোনো কথা বলতে চাচ্ছি না। আর মারিয়া, তুমি কি আমার ছেলের বউ হয়ে থাকতে চাও? যদি সেটা চাও তাহলে এখনই আকাশের হাত ধরে বের হও। আর তোমাকে বলতেছি, তুমি আমার ছেলের সঙ্গে যে অন্যায় কাজ করেছো এটার জন্য আমি তোমাকে মাফ করার কেউ না। আমি এখন চলে যাব এখান থেকে। তোমাদের যদি আকাশ কখনো মাফ করে দেয় তাহলে আমার আর কোনো প্রবলেম থাকবে না। বুঝতে পেরেছো তোমরা? ভালো থেকো। আঙ্কেল, আমি অবশ্যই আকাশকে অনেক ভালোবাসি। আমি আকাশের হাত ধরে চলে যাব ওর বাড়িতে। আমি ওকে আগে যেমন ভালোবাসতাম এখনো ঠিক তেমনই ভালোবাসি। কিন্তু আমাকে ভুল বোঝানো হয়েছে। আমি আসলে তখন বিষয়টা বুঝতে পারিনি, এখন বুঝতে পারতেছি সব। আকাশ, চলো। মারিয়া কথা শেষ করে আকাশের হাত ধরে নিয়ে যেতে শুরু করলো। আকাশের বাবা তার গাড়িতে সবাইকে করে নিয়ে যেতে লাগলো। আকাশ গাড়ির পিছনে উঠে পড়ে। মারিয়া আকাশের চোখের পানি মুছে দিতে শুরু করলো। আকাশ ধীরে ধীরে মারিয়ার বুকে মাথা দিতে শুরু করলো। মারিয়া খুব আদরের সঙ্গে আকাশকে আদর করতে শুরু করলো। দুজনকে কিস করতে শুরু করলো। যখনই সোহেল সাহেব গাড়ির মধ্যে প্রবেশ করতে লাগলো তখনই বিষয়টা খেয়াল করে সে আর গাড়ির মধ্যে প্রবেশ করে না, বাহিরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তুমি আমাকে ভুল বুঝেছিলে, কিন্তু এখন তোমাকে বিশ্বাস করেছো। আমাকে আর কখনো ভুল বুঝো না। আমাকে সবসময় আদরে যত্নে রেখো। আমার বাবার পরিচয় আমি চলি না। আমি চাই না আমার বাবার ক্ষমতা দেখাতে। আমি সাধারণভাবে থাকতে চাই। তুমি কি সাধারণ মানুষের সঙ্গে থাকবে? কি বলতেছো এগুলো? আমি প্রথম থেকেই তোমাকে সাধারণ ভেবেই তোমার কাছে আশ্রয় নিয়েছিলাম। তোমাকে ভালোবেসেছিলাম। সারা জীবন এভাবেই ভালোবেসে যাব। তারা দুজনকে জড়িয়ে ধরে আদর করতে শুরু করে। তাদের আদর করা শেষ হলে তারা সোজা আকাশের বাসার দিকে চলে যায়। আকাশের বাবা, আকাশের বন্ধু বিষয়টা উপভোগ করে। আকাশ মারিয়ার বুকে ঘুমিয়ে গেছে। এটাই হলো ভালোবাসার আসল সৌন্দর্য। এভাবেই বেঁচে থাক পৃথিবীর সকল ভালোবাসা। সমাপ্ত।